ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছ সবাই, তাই তো? Yes, sir. আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি। তার ভিতরে 1 থেকে 44 প্যারাগ্রাফ পর্যন্ত আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি। দেখি আজকে আমরা মোটামুটি টেনে শেষ করা যায় কিনা। মেইন শেষের দিকে আলোচনা অতটা গুরুত্বপূর্ণ নেই, শেষের প্যারাগ্রাফগুলোতে এই জন্য আমরা দ্রুত শেষ করতে পারবো। তোমরা একটু রিভিশন টিভিশন দিচ্ছ তো, যাদের পরীক্ষা টরীক্ষা নাই? এগুলো একটু পড়তেছো তো, নাকি শুধু আমি পড়াচ্ছি সেটাই শেষ হয়ে যাচ্ছে? বলো তো। পড়ো একটু, না পড়তে ভালো লাগে না? স্যার আমাদের ইনকোর্স শেষ হবে কি 2 দিনে, 2টা ছিল 2 দিনে 4টা। ওইটার জন্য ডেট চেঞ্জ করে আবার আগামী মাসে দিছে, আগামী মাসের 2 তারিখ। আচ্ছা, তাহলে আগামী মাসে থাক, তাহলে এখন পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ। জি স্যার, ওইটাই চিন্তা করছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়াটা শুরু করি। যেহেতু আজকে আমরা মোটামুটি একটু শেষ করবো তথ্যগুলো। আর তোমরা একটু পড়ো, রিভিশন না দিলে পারে কিন্তু আমার পড়াটাই সার হবে, তোমাদের কোনো কাজ দিবে না। এই যে কয়টা ক্লাস হবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, সবই নষ্ট হবে। একটু একটু স্ক্যান করলেও, আমি যেহেতু পড়াই দিচ্ছি, তাহলে এতটা সময় লাগার কথা না যখন তুমি নিজে পড়বা। হুম। তো এই জন্য একটু চেষ্টা করবা যে যতটুকু পারা যায় একটু, একবার যখন আমি পড়াই দিব তারপরে বাসায় কোনো না কোনো একটা সময়ে একটু বসে 1-1.5 ঘন্টা সময় দিলে কিন্তু হয়ে যায়। এটার জন্য সারাদিন লাগে না। পুরোটা পড়তে যে তোমার সারাদিন লাগবে এমনটা না, জাস্ট স্ক্যান করে নিবা যে জায়গাগুলো আমি বলতেছি বইয়ে দাগিয়ে রাখবা পড়ার সময়ে। বাকি যেগুলো পড়াচ্ছে না সেগুলো বাদ দিয়ে যাবা, কারণ ওগুলো অতটা দরকারও নেই। জাস্ট এক্সাম্পল, যেহেতু অত এক্সাম্পল পড়ার আমার দরকার নাই, বিষয়গুলো বুঝলেই ক্লিয়ার হওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত যা দেখলাম তা দিয়ে বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের পোয়েট্রি ফর্ম নিয়ে কথা বলা হয়েছে। তারপরে বিভিন্ন সাবজেক্টের সাথে তুলনা করে দেখানো হয়েছে যে পয়েট এবং পোয়েট্রি সুপিরিয়র, তাই না? এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি কি ফল্ট, পোয়েট্রির বিরুদ্ধে কি কি ফল্ট ধরা হয়েছে এবং সেই ফল্টগুলোর বিপরীতে কবি কি বলছেন, এটাই হচ্ছে ব্যাপার। এখানে তো টোটাল 3টা কোশ্চেনের ব্যাপার ঘুরে ফিরে আসে। এখানে যেমন বিভিন্ন ফর্মের পোয়েট্রি পেলাম, এটা নিয়ে একটা শর্ট কোশ্চেন আসে বা আসতে পারে। আর্ট হচ্ছে এই যে যেটা পড়তে যাব সেটা নিয়ে, আর হচ্ছে তোমার বিভিন্ন সাবজেক্টের মধ্যে তুলনা করে পোয়েট্রির যে সুপিরিয়রিটি, এই 3টা বেসিক কোশ্চেন কিন্তু ঘুরে ফিরেই আসে। হ্যাঁ, তো এই জায়গাটা যদি একটু খেয়াল করো, তাহলে এখান থেকে কোশ্চেন যদি একটু ঘুরিয়েও দেয়, তাও উত্তর লেখা যায়, খুব একটা জটিল বিষয় হওয়ার কথা না। বেসিক জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি 45 থেকে আমরা পড়বো। এখানে বলছে দ্য ফলি অফ দোজ হু স্কফ অ্যান্ড মক অ্যাট পোয়েট্রি। তার মানে যারা এখন পোয়েট্রিকে ঘৃণা করছে, ঠাট্টা করছে, গালিগালা করতেছে, হ্যাঁ, তাদের যে বোকামি, সেই বোকামিটা কোন দিক থেকে তারা বোকামি করতেছে সেটা একটু তুলে ধরবে। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা। আর যা কিছু পড়ানো হচ্ছে কিছু বুঝতে টুঝতে তো, নাকি এমনি যা শুনেই যাচ্ছ রেডিওর মতো? বলো, কিছু কি বোঝা টোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি সব। আচ্ছা, সবার কথা তো শুনি না, সবাই চুপচাপ আছে, শুধু একজনেরই কথা শুনি। বাকিরা কি বলে না বলে বুঝি না, বাকি আজও বুঝতেছে কিনা। হ্যাঁ, না শুধু জয়েন করে থাকতেছে সেটাও বুঝতেছি না। একটু কথা টথা বইলো সবাই। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক ইন্টু কনসিডারেশন দোজ পিপল হু আর ইন দ্য হ্যাবিট অফ ট্রাইং টু উইন প্রেইজ ফর দেমসেলফ বাই ডিসপ্যারেজিং আদার্স। হ্যাঁ, যে অন্যকে ঘৃণা করে, অন্যকে ঠাট্টা মশকরা করে নিজেকে বড় করার যে চেষ্টা, এরকম অনেক মানুষ আছে যারা এটা করার চেষ্টা করে। তাদের নিয়ে প্রথম কথা, দেয়ার আর পিপল হু ইন্ডালজ ইন মকারি, রিডিকিউল অ্যান্ড উইটিসিজম ইন অর্ডার টু পোক ফান অ্যাট আদার্স। তারা অন্যকে নিয়ে মজা করে অ্যাট দ্য অ্যাক্টিভিটি অফ আদার্স, অন্যের কাজকর্ম নিয়ে। সাচ পিপল হার্ডলি ডিজার্ভ অ্যানি অ্যাটেনশন। অতএব এই জাতীয় মানুষকে মানে কেয়ার না করাই ভালো। এই ধরনের মানুষ কখনোই আমাদের অ্যাটেনশন পাওয়ার যোগ্য না, অতএব এদেরকে এড়িয়ে যাওয়া ভালো। ইনফ্যাক্ট সাচ পিপল অনলি ডিজার্ভ টু বি লাভড অ্যাট, বরং উল্টা এদেরকেই আরো ঠাট্টা করা উচিত। উই আর ওয়েল অ্যাওয়ার অফ পার্সনস হু হ্যাভ আ জিনিয়াস ফর প্যারাডক্স। হুম, প্যারাডক্সিক্যাল কাজ। হ্যাঁ, প্যারাডক্স মানে কি বলো তো? প্যারাডক্স মানে বুঝো তো? একটা ফিগার অফ স্পিচ আছে, প্যারাডক্স বলতে কি বোঝায়? প্যারাডক্স মানে কি? দেখো, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, দেখো, আ সিমিংলি অ্যাবসার্ড অর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট প্রপোজিং হুইচ হোয়েন ইনভেস্টিগেটেড মে প্রুভ টু বি ওয়েল ফাউন্ড অর ট্রু।
মানে মূল কথা হলো এখানে যেটা বলতে চেয়েছে যে যারা আমাকে বোকা বলতেছে ঘুরে ফিরে আসলে তারাই বোকা, এরকম। উই আর ওয়েল অ্যাওয়ার অফ পার্সনস হু হ্যাভ আ জিনিয়াস ফর প্যারাডক্স। তার মানে ফর ইনস্ট্যান্স দেয়ার আর দোজ হু উড অ্যাডমায়ার দ্য উইজডম অফ আ ডাঙ্কি। হ্যাঁ, তারা কিছু লোক আছে যারা গাধার উইজডমকে প্রশংসা করবে। দোজ হু উড পয়েন্ট আউট দ্য অ্যাডভান্টেজ অফ রানিং ইনটু ডেটস। অনেকে আছে যারা কিসের জন্য প্রশংসা করবে, পয়েন্ট আউট করবে অ্যাডভান্টেজ অফ রানিং ইনটু ডেট, মানে ঋণগ্রস্ত হওয়ার সুবিধা কি সেটা নিয়ে তারা কথা বলবে। অ্যান্ড দোজ হু উড ডুয়েল আপন দ্য অ্যাডভান্টেজ অফ বিকামিং সিক উইথ দ্য প্লেগ। এবং অনেকে আছে যারা মহামারীতে আক্রান্ত হওয়ার উপকারিতা কি সেটা নিয়ে কথা বলবে। তার মানে এরা হচ্ছে কি, এরা কি আসলে বুদ্ধিমান বলো, না নির্বোধ বলো তো? যারা ভালো কিছু না নির্ভুল। খারাপ কিছুর মধ্যে সুবিধা খোঁজে। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলো আসলে বলছে নো অ্যাটেনশন নিড টু বি পেড সাচ পারসনস। বলছে এদের কথা না শোনাই ভালো। তারা সব কিছুর মধ্যে ঠাট্টা মশকারা নেগেটিভ কথা এই সকল কথা বলবো, ওদের কথা যত এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। এখানে কিছু এক্সাম্পল বলা হয়েছে, ওটা দরকার নেই, আমরা বরং একটু নিচে নেমে যাই। বলছে দেয়ার ফর ডু নট ডিজার্ভ টু বি কন্ডেমড বাই আস। ঠিক আছে, তো বলছে দিস মেন আর স্যাটারাইজিং নট রিয়েল বাট ফলস অ্যান্ড লার্নিং। তারা তো মূল কথা বোঝেই না, যেহেতু তারা সঠিকটা জানে না, অতএব তারা যে স্যাটারাইজ করছে এই স্যাটারাইজটাও রিয়েল না, বরং ফলস। অতএব এ কারণে উল্টা তাদেরকে ওই কন্ডেম করতে যাওয়ার কোনো কারণ হয় না। ব্যাপারটা ঠিক এরকম যে কুকুর যদি আমাদের কামড়ায়, আমরা কি কুকুরের পায়ে কামড় দিব বলো? বলো তো? নো স্যার। হ্যাঁ, যাবো না, তাদের পায়ে আমরা কামড় দিতে যাবো না। ঠিক ওই রকম। তাহলে তারা যে কাজ করতেছে তারা নিজেরাই বোকা, বোকামির জন্য এই কাজগুলো করছে। তাহলে হুদাই তাদের বোকামিতে নিজের বোকামি করতে যাওয়ার কি আছে? সুতরাং বাট অ্যাজ ফর দোজ ফুলিশ ক্রিটিক্স, তাহলে সেই সকল ফুলিশ ক্রিটিক্সদের জন্য হু ট্রাই টু কারেক্ট, দেখো দ্য ভার্ব বিফোর দে আন্ডারস্ট্যান্ড দ্য নাউন। তাদের কাজ হচ্ছে কি, নাউন বোঝার আগেই তারা ভার্বকে কারেক্ট করতে চায়। বুঝতে পারছো যে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম এটা তারা বোঝেইনি, তারা আগেই বলতেছে এস বাই এস হবে কি হবে না, এটা নিয়ে তাদের মাথা গরম। সুতরাং দে নিড টু বি রিমাইন্ডেড দ্যাট আ ওয়াইজ ম্যান ডাজ নট স্কফ অ্যাট আদার্স। তাদের অন্তত বোঝা উচিত যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যকে ঠাট্টা করে না। ঠিক আছে, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যকে ঠাট্টা করে না। ক্রিটিক্স অ্যান্ড সেন্সর অফ পোয়েট্রি হু মক অ্যাট পোয়েট্রি বিকজ অফ শিয়ার ইগনোরেন্স অ্যান্ড স্টুপিডিটি। অতএব যারা পোয়েট্রির ক্রিটিক্স, যারা পোয়েট্রির সেন্সর, যারা পোয়েট্রিকে মক করে, তারা আসলে তাদের নিজস্ব ইগনোরেন্স বা স্টুপিডিটির জন্যই আসলে তা করে। আর এ কারণেই তারা আর নট বেটার দোজ প্রফেশনাল জেস্টার হুজ ডিউটি ইজ টু কিপ দেয়ার সুপিরিয়র ইন গুড হিউমার বাই দেয়ার জোক অ্যান্ড দেয়ার টমফুলারি। অতএব তারা তাদের সাথেও তুলনীয় নয় যারা প্রফেশনাল জেস্টার হয়, যারা কি করে তাদের জোক দিয়ে, তাদের বোকামি দিয়ে তারা তাদের সুপিরিয়রদেরকে একটু আনন্দ দিতে চায়। কিন্তু এই বোকারা তো আনন্দ দেয় না, এরা তো ঠাট্টা মশকরা করে নিজের বোকামিকে তুলে ধরার জন্য। অতএব এই বোকামিদেরকে আসলে গুরুত্ব দেওয়া ঠিক না। আমাদের ব্যক্তিগত জীবনে এরকম আছে না, যারা বোকার মতো কথাবার্তা বলে, বোকামি করে, হুদাই অন্যের নামে মানে ইয়া করে, ঠাট্টা মশকরা করে। তোমার উপস্থিতিতে অন্যের নামে করবে ইয়া ঠাট্টা, আর তোমার অনুপস্থিতিতে তোমার নামে করবে ঠাট্টা মশকরা। অতএব এই জাতীয় মানুষকে ঠেলে বার করে দেওয়াই উচিত বা নিজেদের সম্পর্ক থেকে দূরে রাখাই উচিত। তো এরকম কবি বলতে চাইলেন যে এরা হচ্ছে বোকা, পোয়েট্রিকে হুদাই এরা কি কি করে, ঠাট্টা মশকরা করে। অতএব ওদের সাথে আমাদের সম্পর্ক না রাখাই ভালো, আর ওদের কথা রেখে আমাদের কাজ কি? অতএব এবার বলছে যে আনফেয়ার কন্ডেমনেশন অফ রাইম অ্যান্ড ভার্স ইন পোয়েট্রি। অতএব অনেকে কবিতাকে শুধুমাত্র ছন্দ বলে, ঠিক আছে, তো যে ছন্দ টন্দ পড়ে লাভ কি, ছড়া টড়া পড়ে তো লাভ নাই। হ্যাঁ, তাই বলছে রাইম এবং ভার্সকে যারা আনফেয়ারলি কন্ডেম করতেছে তাদের জন্য দেখি কবি কি বলেন। বলছে সাম অফ দ্য সেন্সার্স অফ পোয়েট্রি মেক রাইম অ্যান্ড ভার্স দ্য টার্গেট অফ দেয়ার অ্যাটাক। অনেকে কবিতারে রাইম এবং ভার্সকে অ্যাটাক করেছে। It has already been said earlier that the use of rhyme and verse is not essential to poetry. এটা পুরোপুরি এসেনশিয়াল নয়। A man may write poetry without using rhyme and verse, and a man may write in verse without producing genius poetry, মানে genuine poetry. যে অনেকে ভার্সে লিখলেই যে পোয়েট্রি হবে তা না, আবার ভার্স না থাকলেই যে পোয়েট্রি হবে না তাও না। রাইম অ্যান্ড ভার্স আর ইন আদার ওয়ার্ডস নট ইন্ডিসপেন্সেবল টু পোয়েট্রি। এটা নিয়ে কিন্তু শর্ট নোট থাকে যে হাউ, তাই তো, এসেনশিয়াল ইজ আর রাইম অ্যান্ড ভার্স ইন পোয়েট্রি, আসলে এসেনশিয়াল কিনা। হাউএভার ইভেন ইট ওয়ার অ্যাজিউমড অ্যাজ দ্য গ্রেট ক্রিটিক, দেখো স্ক্যালিঙ্গার ডিড অ্যাজিউম দ্যাট রাইম অ্যান্ড ভার্স আর নেসেসারি টু পোয়েট্রি, দেয়ার উড বি নো হার্ম ডান। তারপরে এরকম যদি কোনো গ্রেট ক্রিটিক বলেই থাকে যে রাইম এবং ভার্স আসলে পোয়েট্রির জন্য প্রয়োজন, এতেও তো পোয়েট্রির কোনো ক্ষতি হয় না।
কারণ ভার্স এবং রাইম সার্ভ অনলি টু অ্যাড টু দ্য চার্ম অফ পোয়েট্রি। তাহলে ভার্স এবং রাইমের কাজ কি? পোয়েট্রির থিমের ব্যাপারের সাথে না, এর কাজ হলো কি পোয়েট্রির যে আকর্ষণ বা চার্ম সেটাকে জাস্ট অ্যাড করা, বিউটিটাকে অ্যাড করা। এতে পোয়েট্রির থিমেটিক আইডিয়ার সাথে ভার্স বা রাইমের কোনো সমস্যা না বা লিঙ্ক নেই। দ্য ডিভাইস অফ ভার্স অ্যান্ড রাইম সার্ভ টু পলিশ অ্যান্ড রিফাইন দ্য ল্যাঙ্গুয়েজ। দিস ডিভাইস প্রডিউস অ্যান ইফেক্ট অফ হারমোনি। They introduce measure, order, and proportion into the language. As music is the best form of speech, any device that make poetry musical should be welcome. অতএব যেহেতু মিউজিক স্পিচের সাথে রিলেটেড আর পোয়েট্রি যেহেতু রিসাইটেশনের সাথে রিলেটেড, অতএব যে জিনিসটা পোয়েট্রিকে মিউজিক্যাল বানাই, অতএব সেটা আমরা ওয়েলকাম জানাতেই পারি। অতএব ভার্স বা রাইম থাকলেই পোয়েট্রি হবে, না থাকলে পোয়েট্রি হবে না, এমনও ব্যাপার না। আবার রাইম বা ভার্স আছে বলে পোয়েট্রিকে আমরা লো বা মানে কি কোয়ালিটি লেস এমন কিছু বলবো, সেটা মনে করার কোনো কারণ নেই। তাহলে রাইম এবং ভার্স কি পারফেক্টলি এসেনশিয়াল, মানে পুরোপুরি যে ওটা না না ও বলা স্যার যাবে না? সম্পূর্ণ কিন্তু যেটা এসেনশিয়াল। চার্ম দেয়। হুম। তাহলে রাইম এবং ভার্সের কাজ কি এমনি পোয়েট্রির ক্ষেত্রে? স্যার গিভস চার্ম। হ্যাঁ, অ্যাড টু দ্য চার্ম অফ পোয়েট্রি, নাকি? এটা ল্যাঙ্গুয়েজকে রিফাইন করে, তাই বুঝতে পারো। ডিভাইস অফ ভার্স অ্যান্ড রাইম সার্ভ টু পলিশ অ্যান্ড রিফাইন দ্য ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলো একটু খেয়াল রাখবা। এরপর হচ্ছে দ্য ইউজ অফ ভার্স অ্যান্ড রাইম, কতটুকু প্রয়োজন। দেখো, বাট হারমোনি অ্যান্ড মেলোডি আর নট দ্য অনলি বেনিফিট হুইচ ভার্স অ্যান্ড রাইম কনফার আপন পোয়েট। অতএব শুধু ভার্স এবং রাইম দিয়ে যে আমরা হারমোনি বা মেলোডি বা মিউজিক্যাল ইফেক্ট তৈরি করবো তা না। দ্য ইউজ অফ ভার্স অ্যান্ড রাইম হেল্প দ্য রিডার মোর ইজিলি টু রিমেম্বার পোয়েট্রি। এটা একটু খেয়াল রাখো যে আগের যুগের পোয়েট্রিগুলো কেন ভার্স, মানে আগের যুগের লেখাগুলো কেন পোয়েট্রিতে বা ভার্সে লেখা হতো, তার সবচেয়ে বড় ইউজ হলো কি সেটা মনে রাখা সহজ। কারণ তখন তো রাইটিং ফরম্যাট ছিল না। যেমন বিভিন্ন ধরনের যে আমাদের বইগুলো আছে, বিশেষ করে স্ক্রিপচারগুলো আছে বা হলি বুকগুলো আছে বা ধর্মীয় গ্রন্থগুলো আছে, এগুলো অধিকাংশ কেন ভার্সে লেখা হতো? কারণ এগুলো মনে রাখা সহজ হতো, ঠিক আছে? এবং এপিকগুলো লং লং স্টোরি, এগুলো মুখে মুখে চলতো তৎকালীন সময়ে, তাই মনে রাখার সহজের জন্যই রাইম এবং ভার্স এটা আনা হতো। বলছে হোয়াট ইজ রিটেন ইন পোর্স ইজ নট সো ইজিলি রিমেম্বার্ড বাই আ রিডার অ্যাজ ইট ইজ রিটেন ইন ভার্স। অর্থাৎ ভার্সের লিখে যতটুকু সহজে মনে রাখা যায়, প্রোজে কিন্তু ততটুকু যায় না। এছাড়াও ভার্স অ্যান্ড রাইম নট অনলি ডিলাইট দ্য রিডার বাট এনাবেল হিজ মেমোরি টু রিটেন হোয়াট এভার হি রিডস। অতএব দুটো উপকারিতা ভার্স এবং রাইমের। প্রথম হলো কি, এটা ডিলাইটফুল করা বা চার্মিং করা। দ্বিতীয়ত এটা মেমোরিতে যাতে আমরা ধরে রাখতে পারি কিছুক্ষণ, সেটাতে আমাদেরকে এনেবল করা। এই তো ইন পোয়েট্রি হুইচ এমপ্লয়েজ ভার্স অর রাইম এভরি ওয়ার্ড হ্যাজ ইটস ন্যাচারাল প্লেস। অতএব যে লেখালেখিতে ভার্স এবং রাইম আছে, অতএব এটা স্বাভাবিক। বাই ভার্চু অফ এভরি ওয়ার্ড হ্যাভিং বিন পুট ইন ইটস প্রপার প্লেস পোয়েট্রি ক্যান ইজিলি বি কমিটেড টু মেমোরি। অর্থাৎ পোয়েট্রিকে সহজেই স্মৃতিতে রাখা যাবে। দেয়ার ইজ হার্ডলি আ স্কলার হু ডাজ নট রিমেম্বার সাম ভার্সেস ফ্রম দ্য পোয়েট্রি অফ ভার্জিল হোরাস। অতএব প্রত্যেক ব্যক্তি যারা বিশেষ করে স্কলার, কোনো না কোনোভাবে দেখবা যে ওই ভার্জিল হোরেসের মতো পোয়েট্রি থেকে তারা কোটেশন দিচ্ছে। হ্যাঁ, কারণ কি, এটা সহজ হয়েছে মনে রাখা শুধু পোয়েট্রির জন্য। কোনো প্রোজ কিন্তু এভাবে মনে রাখা যায় না, যায় কি বলো? এটাও একটা উপকারিতা। তাই বলছি ইন শর্ট, আমি আর ভিতরে দেখলাম না, একই কথা বারবার বলা হয়েছে। ইন শর্ট, ভার্স বিং ইট ইন ইটসেলফ মিউজিক্যাল অ্যান্ড অর্ডারলি, ভার্স বিং দ্য বেস্ট সুটেড টু মেমোরি, অ্যান্ড ভার্স বিং অ্যান এক্সিলেন্ট মিডিয়াম অফ দ্য কমিউনিকেশন অফ নলেজ, নোবডি ক্যান কন্ডেম ইন ইটস আর্নেস। অর্থাৎ ভার্সকে যারা কন্ডেম করে, দোষারোপ করে, ঘৃণা করে, এটা আসলে করা ঠিক না বা এটা করা যায়ও না। অতএব তারা যে করতেছে এটা হচ্ছে তাদের ভুলের জন্য। কি কথা বুঝতে পেরেছো? এবার বলছে সাম মোর সিরিয়াস অবজেকশন টু পোয়েট্রি। আরো কি কি অবজেকশন দেওয়া হয়েছে পোয়েট্রির বিরুদ্ধে, সে অবজেকশনগুলোর বিরুদ্ধে কি কি উত্তর আমাদের কবি দিয়েছেন। বলছে বাট দেয়ার আর সাম অবজেকশন অফ আ মোর সিরিয়াস কাইন্ড হুইচ দ্য সেন্সর্স অফ পোয়েট্রি বিং এগেইনস্ট ইট। ওয়ান সাচ অবজেকশন ইজ দ্যাট এ ম্যান সিম্পলি ওয়েস্ট হিজ টাইম বাই রিডিং পোয়েট্রি। এটা একটু খেয়াল রাখো। হোয়েন দেয়ার আর ম্যানি আদার অ্যান্ড মোর বিউটিফুল ব্রাঞ্চেস অফ নলেজ। যেখানে পোয়েট্রির থেকেও আরো বলা হচ্ছে ফ্রুটফুল, হ্যাঁ, ব্রাঞ্চ অফ নলেজ আছে, সেক্ষেত্রে পোয়েট্রি পড়া হচ্ছে কি সিম্পলি ওয়েস্টেজ অফ টাইম। পোয়েট্রি পড়ে কোনো কাজ হয় না। কারণ কি, অ্যানাদার অবজেকশন ইজ দ্যাট পোয়েট্রি ইজ মাদার অফ লাইস। তাহলে কয়টা অবজেকশন একটু খেয়াল রাখো। তাহলে প্রথমটা হলো কি, পোয়েট্রি পড়াটা হচ্ছে কি ওয়েস্টেজ অফ টাইম। দ্বিতীয়ত হচ্ছে পোয়েট্রি হচ্ছে কি মাদার অফ লাইস। অ্যান্ড ইয়েট অ্যানাদার অবজেকশন টু পোয়েট্রি ইজ দ্যাট ইট ব্রিজ করাপশন বাই অ্যারাউজিং দ্য রিডার অল কাইন্ডস অফ ভিসিয়াস ডিজায়ার। পোয়েট্রির মাধ্যমে নাকি আমাদের মনে খুব খারাপ খারাপ আকাঙ্ক্ষা তৈরি হয়। এগুলো আকাঙ্ক্ষা তৈরির মাধ্যমে পোয়েট্রি আমাদের মনকে কি করে, করাপ্টেড করে।
As far as this third objection is concerned, comedy has been regarded as the chief culprit. আর এক্ষেত্রে কমেডিকে প্রধান কালপ্রিট বলা হয়েছে, যে কমেডি এক্ষেত্রে কি 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 করে আমাদের মনকে করাপ্টেড করে। ঠিক আছে, কারণ কমেডির ভিতরে হয়তো সেন্সুয়াল ইমেজ টিমেজ যেগুলো দেওয়া হয়, যেগুলো আমাদেরকে কি করে ওইরকম সেন্সুয়াল প্লেজার বা ওই জাতীয় বিষয়গুলোর প্রতি আকৃষ্ট করে। ইট হ্যাজ ফর ইনস্ট্যান্স বিন অ্যালেজ দ্যাট কমেডি হ্যাজ টেন্ডেড টু উইকেন অ্যান্ড আন্ডারমাইন দ্য মোরাল অফ পিপল হু আর অরিজিনালি ফুল অফ ব্রেভারি, হু লাভড মিলিটারি এক্সারসাইজ, হু আর চ্যাম্পিয়ন অফ ফ্রিডম। এদের নাকি মনকে ছোট করে দেয়। আ ফোর্থ অবজেকশন টু পোয়েট্রি ইজ দ্যাট প্লেটো হ্যাড কন্ডেমড ইট অ্যান্ড ওয়ান্টেড টু ব্যানিশ দেখো দ্য রাইটার্স অফ পোয়েট্রি ফ্রম ইজ আইডিয়াল রিপাবলিক। তিনি করেছেন কি, আইডিয়াল রিপাবলিক থেকে বা দেশ থেকে তিনি তাদেরকে বিতাড়িত করতে চেয়েছেন, যারা পয়েট, যে যারা পয়েট লেখে তাদেরকে রাখা যাবে না। ইনফ্যাক্ট অল দিস অবজেকশন ক্যান বি ইফেক্টিভলি আনসার্ড। তাহলে মোট কয়টা অবজেকশন পেলাম আমরা পোয়েট্রির বিরুদ্ধে? কয়টা? চারটা। হ্যাঁ, কি কি বলো তো? প্রথমটা কি? It's waste our time. সেকেন্ডটা হচ্ছে poetry is the mother of lies. থার্ডটা হচ্ছে it breeds corruption by arousing all the readers all kind of vicious desire. আর ফোর্থটা হচ্ছে প্লেটো যেটা বলছে, it wanted to write থেকে তাড়াতে হবে। এখন এই চারটা অবজেকশনের বিরুদ্ধে কি কি আনসার দিবেন? ফার্স্ট, দ্য অবজেকশন দ্যাট আ ম্যান মাইট বেটার স্পেন্ড হিজ টাইম ইন পার্সুইং আদার ফর্মস অফ নলেজ দ্যান ইন রিডিং পোয়েট্রি। বলছে নাও নো নলেজ ইজ সো গুড অ্যাজ দ্যাট হুইচ ক্যান টিচ ভার্চু বাই মুভিং দ্য হার্ট অফ দ্য লিসেনার টু লাভ ভার্চু। যেটা আমরা অলরেডি দেখেছি নাকি, সব ব্রাঞ্চের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং দেখানো হচ্ছে কি যে টিচ ভার্চু অ্যান্ড মুভ দ্য লিসেনার টু ভার্চু, এটার মধ্যে দেয়ার ইজ নো ফর্ম অফ নলেজ, আর কোনো নলেজ নেই যেটা অ্যাজ পাওয়ারফুলি পোয়েট্রি ক্যান, পোয়েট্রি যেটা পারে। কারণ কি, পোয়েট্রি একই সাথে কি করতে পারে? ডিলাইট অ্যান্ড টিচ বলা হয়েছে না, নর ক্যান ইট ক্লেম দ্যাট দেয়ার আর আদার ব্রাঞ্চেস অফ লার্নিং মোর ফ্রুটফুল দ্যান পোয়েট্রি। অতএব পোয়েট্রির মতো আদার ফ্রুটফুল লার্নিং আর নেই। এটা একটা কথা। তার মানে কি, কারণ এটা আমাদেরকে হার্টকে মুভ করতে পারে। দেখো, হুইচ ক্যান টিচ ভার্চু বাই মুভিং দ্য হার্ট অফ দ্য লিসেনার টু লাভ ভার্চু, যেটা একমাত্র পোয়েট্রি পারে। দ্য সেকেন্ড অবজেকশন to poetry is that it is the mother of lies. The fact is that of all writers in this world, the poet is the least liar. বলছে ও সকল রাইটারের থেকে সবচেয়ে পোয়েট্রিটাই হচ্ছে, বরং পোয়েট্রা হচ্ছে কম মিথ্যাবাদী। যেমন অ্যাস্ট্রোনমার, his cousin the geometrician are sure to make mistakes when they try to measure the height of the stars. তারা তো অনুমান করে, হ্যাঁ, স্টার কত দূরত্ব আছে, তাই তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এগুলো যারা মাপে তারা কি সবসময় ঠিকভাবে মাপে? These men are therefore more likely to tell lies than the poet, কারণ তারা অনুমান করে, আর অনুমান করে বলা মানে মিথ্যা বলা। Likewise the physician is prone to tell lies. অনেক সময় he may prescribe a medicine, যে তারা ডাক্তার হয়, দেখা যাচ্ছে এক রোগের জন্য আর এক মেডিসিন দিয়ে ফেলছে, হ্যাঁ, instead of curing the patient has effect of killing him. Similarly other men of learning prove themselves to be liars because the statesmen which they make turn out to be erroneous. হ্যাঁ, তারা যে স্টেটমেন্ট করতেছে স্টেটমেন্টগুলো ভুল হতে পারে। হ্যাঁ, as for the poet he never lies because he does not make any assertive statement, কারণ তিনি কোনো একদম এটা সত্যি এরকম করে কখনো কথা বলে না। কারণ মিথ্যা বলা মানে একটাকে স্টেটমেন্টটাকে অ্যাসার্ট করতে হবে, একদম জোরাজোরি বলতে হবে যে হ্যাঁটাই ঠিক, তাহলে সেটাকে মিথ্যা বলে। টু টেল আ লাই মিনস টু অ্যাসার্ট দ্য ট্রুথ অফ আ স্টেটমেন্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি ফলস। আদার মেন অফ লার্নিং অ্যান্ড স্পেশালি দ্য হিস্ট্রিয়ান অ্যাফার্ম মেনি থিংস হুইচ আফটারওয়ার্ড প্রুভ টু বি ফলস। কোনোদিকে ফলস হয়, কিন্তু দ্য পোয়েট অন দ্য আদার হ্যান্ড নেভার অ্যাফার্মস এনিথিং। দ্য পোয়েট নেভার ইউজেস হিজ রিডার্স টু রিগার্ড হোয়াট হি হ্যাজ রিটেন অ্যাজ দ্য ট্রুথ। সে যেটা লিখেছে সেটাকে ট্রুথ বলে সে কখনো নিতে মানে বলেনি, জাস্ট এনজয় করতে বলেছে এবং ওর ভিতর দিয়ে যা শেখার ইউনিভার্সাল ট্রুথগুলো সেগুলো নিতে বলেছে। দ্য পোয়েট ডাজ নট ইউজ এনি ট্রিক্স টু ক্যাপচার দ্য রিডার্স ক্রেডিবিলিটি, হি ডাজ নট সাইট এনি অথরিটি ইন সাপোর্ট অফ হোয়াট হি রাইটস। সে কাউকে সাপোর্টও করে লেখেনি যে প্রমাণ করার জন্য যে আমি ঠিক, আমি সেরা, এরকম কিছু সে কখনো বলেওনি। At the very outset of his writing poem, he prays to the muses to inspire him and thus enable him to write well. Such a prayer clearly shows that he has not conceived any untruth which he wishes to elaborate in his poem. যে পয়েমগুলো পড়েছে এর ভিতরে মিথ্যা কি আছে বলো? এর ভিতরে কোনো মিথ্যা পেয়েছি আমরা? ফেয়ারি কুইন, ওখানে যা বলা হয়েছে এখানে মিথ্যা কি বলো? স্যার মিথ্যা কিছু পাইনি। সেখানে যা বলা হয়েছে সেগুলোকে সেভাবে বলা হয়। এখানে তিনি কোনো কিছু প্রুভ করতে যাননি বা সত্য হিসাবে তুলে ধরতে জানি যে আমরা পরবর্তীতে ভুল হিসাবে মনে করতে পারি, অতএব এটা বলার দরকার নেই। সুতরাং beside the poet does not tell his readers what is and what is not, he tells his reader what should be and what should not be.
Therefore, if the poet relates things which are not true, he is not telling lies because he does not affirm those things to be true. হ্যাঁ, যেমন ইন দ্য কেস অফ এসফ উইল ইলাস্ট্রেট হিজ পয়েন্ট। এসব কি করেছেন, যে গল্পগুলো বলেছেন সবগুলো তো অ্যানিমেল বা বিস্ট দিয়ে, তাই না? এসব রোট আ লার্জ নাম্বার অফ স্টোরিজ অফ অ্যানিমেলস অ্যান্ড বিস্টস। তাহলে সে কি মিথ্যা বলছে? কচ্ছপ কথা বলতেছে, খরগোশ কথা বলতেছে, কচ্ছপ খরগোশ কোনোদিন প্রতিযোগিতার নামতে পারে বলো? আমরা কি সত্যি বলে স্যার এটা ভাবতেছি? তো ইমিটেট করছে। হ্যাঁ, যে এগুলোকে একটা পয়েন্টকে তুলে ধরার জন্য গল্পের মাধ্যমে। নাও এসব নেভার ক্লেম দ্যাট দ্য অ্যানিমেলস অ্যান্ড বিস্ট অ্যাকচুয়ালি পারফর্ম দোজ অ্যাকশনস, যে কচ্ছপ আর খরগোশ আসলে প্রতিযোগিতা করেছিল, এটা তো সে বলেনি। অ্যান্ড মোস্ট দিস স্পিচ হুইচ হ্যাড অ্যাট্রিবিউটেড টু দেম ইন দি স্টোরিজ, অথবা তারা যে কথা বলেছে এমনও বলেনি যে না তারা কথাই বলেছে। হি ক্যান নট দেয়ারফর বি অ্যাকিউজড অফ হ্যাভিং টোল্ড লাইস, অতএব সে যে মিথ্যা বলেছে এটা কখনোই বলা যায় না। দি স্টোরিজ আর টেকেন বাই আস অ্যাজ ট্রু ইন আ সিম্বলিক অর অ্যালেগরিক্যাল সেন্স। Similarly, when any man reads the name of the city of Thebes written in bold letters on an old door on the stage of a theater, he does not think that he is actually about to see the city of Thebes. অথবা একটা থিয়েটারের সামনে যখন থিপস নামটা লিখে দেওয়া হবে, তখন থিয়েটারটা কি সবাইকে থিপস বলে চিনবে? ওটা এটাই থিপস বলো, এটা কি অ্যাকচুয়াল থিপস হবে? না স্যার। অতএব তাহলে মিথ্যা কি আছে? ইট ক্যান নট দেয়ারফর বি সেড দ্যাট দ্য স্টেজ ম্যানেজার হু রোট দ্যাট ওয়ার্ড অন দ্য ডোর ওয়াজ টেলিং আ লাই। The name of thieves written on the door is intended merely to create the impression of a certain local, just as the story about the animals and beasts are intended to have only allegorical meaning. Such things in poetry are not to be taken as literary true. অতএব এগুলোকে লিটারেরি ট্রু বলে মানা যাবে না। বাট ইট ইজ আদারওয়াইজ উইথ হিস্ট্রি, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে তো হতে পারে। While reading history, we always look for truth, though we often get falsehood. In poetry, we never look for the literal truth. যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন কথা এক এক সময় বলে। হ্যাঁ, বঙ্গবন্ধু এক কথা লিখে গেছে, যে এক কথা লিখে গেছে, এই করছে ওই করছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সবাইকে কখন যে কারটা ভুল প্রমাণিত হচ্ছে বলা যাচ্ছে না, তাই না? অর্থাৎ হিয়ার উই লুক ফর ফিকশন অ্যান্ড উই ফিল হ্যাপি হোয়েন উই ফাইন্ড দ্যাট দ্য অথর হ্যাজ ইনভেন্টেড সামথিং হুইচ ক্যান প্রুভ বেনিফিশিয়াল টু আস। অতএব তাদেরকে আমরা মিথ্যা বলতে পারি না, বরং অথর যা লিখেছে তা আমাদেরকে হ্যাপি করে, আমরা ওখান থেকে একটু আনন্দ পাই, ডিলাইট পাই, এবং তার ভিতর থেকে ইউনিভার্সাল ট্রুথ যদি কিছু থাকে সেটা আমরা গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে কথা। তাহলে এটা এইভাবে কি করা হলো বলো? এটা কত ওনার মতো ক্রিটিক বা বর্তমানে দরকার ছিল, যারা এই যে বলে না এগুলা কি পড়ো না পড়ো, ওদের জন্য দরকার ছিল। তাহলে তোমরা তো পড়ো, তারপরে ইংরেজি সাহিত্য স্টুডেন্ট এগুলো কথা বলে কেন বলো তো? তাহলে কি এগুলো ওরা পড়ে না? বলো। তা তো জানি না স্যার, কিন্তু উনি যেভাবে বলছে এভাবে যদি কেউ শুনে তার আর বলার মতো কিছু থাকবে না। কিন্তু সেগুলো তো আমার স্টুডেন্টরাই বলে যে স্যার এগুলো পড়ে লাভ কি? হ্যাঁ, এগুলো পড়ে কোনো কাজ সেটা হবে না। অনেকেই বলে, আমার মনে হয় তারা ঠিক মতো পড়ে না। আচ্ছা, তাহলে দ্বিতীয় অবজেকশনটা গেল। এগুলো হচ্ছে, বাট হিয়ার সামবডি মে অবজেক্ট বাই সেইং দ্যাট পোয়েটস আর লায়ার বিকজ দে গিভ নেমস টু দেয়ার ইমাজিনারি ক্যারেক্টার, বাট বিকজ দোজ নেমস আর ইমাজিনারি অ্যান্ড দে আর ফর ফলস। তার ইমাজিনারিকে মিথ্যা বলতে পারে। The answer to this objection is that poets give name to their characters in order to render their picture of real life, of life, all the more convincing. তারা নামটা দেয় একটা মানে মানবী একটা রিয়েলিটি আনার জন্য। The object of the poet in doing so is not to build any history but merely to produce a mere vivid impression upon the minds of the reader. A lawyer does not tell a lie. In court of law, when he uses such a name as John or Steele or John, মানে কি লয়াররা যখন তার ক্লায়েন্টের জন্য কথা বলে তখন কি তারা মিথ্যা বলে বলো? হ্যাঁ, তারা তো মিথ্যা বলবে না, তারা বরং একটা সিচুয়েশন তৈরি করার জন্য এরকম মিথ্যার স্টোরি ক্রিয়েট করে। কিন্তু এটাকে তো আমরা বলতে পারি যে লয়ার মিথ্যা বলছে। ইফ আ পোয়েট হ্যাজ টু ইন্ট্রোডিউস এ ক্যারেক্টার ইন আ স্টোরি, হি ক্যান নট লিভ দেম নেমলেস। তাহলে স্টোরিতে যদি আমি নাম ইউজ না করি, ইডিপাসে যদি আমি ইডিপাস শব্দটা ইউজ না করতাম, ইডিপাস বলে আসলে পৃথিবীতে কিছু নেই, কিন্তু ক্যারেক্টারটার নাম আমি ইডিপাস দিয়েছি, এখন ইডিপাস নামটা যদি আমি বলি হেই এরকম কোনো মানুষ নেই, এটা মিথ্যা কথা, এটা বললে হবে বলো? তাহলে আমি স্টোরিতে কার নাম দিব? নাম না দিলে আমি কি হবে, তাহলে এক্স ওয়াই জেড লিখবো? হবে না তো। তাই বলছে ইভেন হোয়েন উই প্লে দ্য গেম অফ চিজ উই নো, এমনকি যখন আমরা দাবা খেলি তখন এটাকে আমরা রাজা বলি, ওটাকে ঘোড়া বলি, ওটাকে নৌকা বলি, ওটাকে বোট বলি বা বড়ি বলি ইত্যাদি বলি। আসলে কি ওরা ওই জিনিস বলো? তাহলে তো ওটাও তো মিথ্যা, তাই নয় কি বলো? তাই বলছে উই নো দ্যাট দ্য পিসেস অন দ্য চিজ বোর্ড হ্যাভ নেমস। ফর ইনস্ট্যান্স ওয়ান পিস অন দ্য চিজ বোর্ড ইজ কল্ড বিশপ। দ্যাট ডাজ নট মিন দ্যাট আ লাই হ্যাজ বিন টোল্ড। দ্য নেম বিশপ ইজ ইউজ সিম্পলি টু আইডেন্টিফাই a particular piece on the cheese board. The name should not be taken as a lie. It should not be taken any disrespect to the priest profession. অতএব বিশপ বলা হচ্ছে ঘটিকে, অথচ বিশপ তো একটা বড় পদ। Similarly, a poet gives the name of Cyrus or Aeneas to a character only to show what men of this kind would do and what not do.
আন্ডার সিমিলার সার্কামস্টেন্স অ্যান্ড কন্ডিশন। অতএব এই ক্ষেত্রে এই নামগুলো দিচ্ছি বলেই যে আমরা তাকে কি করব বলো, মিথ্যা বলবো, এটা তো বলা যায় না। তাহলে দুটো অবজেকশন গেল, একটা হচ্ছে ওয়েস্টেজ অফ ওয়েস্টেজ অফ টাইম, আর একটা হলো কি মাদার অফ লাইস। হ্যাঁ, মাদার অফ লাইস। এবার হচ্ছে করাপশন কিভাবে হয়, বলছে দ্য থার্ড অবজেকশন ইজ দ্যাট পোয়েট্রি করাপ্টস দ্য মাইন্ড অফ রিডার্স বাই টিচিং দেম ওয়ান্টন সিনফুলনেস অ্যান্ড লাস্টফুল লাভ। তাহলে তোমরা যে ডন জোয়ান পড়লা, কে কে এখন প্রেমে পড়ে গেছো ডন জোয়ান পড়ার পর বলো, আছো কেউ? স্যার কেউ না। হুম। তারপরে ম্যাকবেথ পড়ার পর কে কে আছো যে ভাইয়ের সম্পদ নেওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়ে পড়েছো? হুম। ডক্টর ফাস্টাস পড়ার পর হেলেনের সাথে সে প্রেম করতে চাচ্ছে, হেলেনকে বউ হিসাবে পেতে যাচ্ছে, এরকম কেউ আছো নাকি যে তারপরে থেকে তুমিও হেলেনকে চাচ্ছ, ছেলেরা এরকম আছো? না স্যার, স্যার আমার হেলেনের দেখার খুব ইচ্ছা। হ্যাঁ, তারপরে ডক্টর ফাস্টাস পড়ার পর হেলেনের দেখার খুব ইচ্ছা যাচ্ছে। আচ্ছা, তারপর লেডি ম্যাকবেথ হওয়ার জন্য কেউ চাইছো নাকি যে স্বামীকে উস্কে দিচ্ছ যে যাও শ্বশুরকে গিয়ে একটু মারধর করে মেরে ফেলো, দিয়ে সম্পদগুলো কাড়াই নিয়ে আসো? আছো কেউ? স্যার তাহলে তো মরার আগে পাগল হয়ে মরতে হইব। হ্যাঁ, তো এরকম তাহলে যদি এমনই হয় যে পোয়েট্রি পড়ার পর, তারপরে সনেট 18 পড়ার পর, তারপরে হচ্ছে প্রেমের কবিতা পড়ার পর কি প্রেম করতো কয়জন শুনি? কয়টা প্রেম হয়েছে কারো বলো তো? আমার তো সাহিত্য পড়ার পর প্রেমটাকে মনে হয়েছে বা এই জাতীয় জিনিসগুলোকে মনে হয়েছে একদম বাজে জিনিস, এটা জাস্ট একটা ইমোশন, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। ঠিক আছে তো? কারণ আরও যে বিষয়গুলো আছে, বিশেষ করে যে এসেগুলো পড়ার পর তোমার কাছে মনে হবে যে এগুলো জাস্ট একটা বয়সের সাথে একটা ইফেক্ট। জ্বর আসলে যেমন ঠান্ডা লাগে, ঠিক আছে না? জ্বর আসলে যেমন ঠান্ডা লাগে, জ্বর সেরে গেলে আবার গরম লাগে গরমের সময়, তো ওরকম একটা ব্যাপার। এটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। তবে এই সময় মাথা ঠিক রাখাটা সবচেয়ে জরুরি। আবেগী ওই জন নানের মতো ওইরকম স্যাটিরিক্যাল রাইটিং লিখতে হবে, বুঝতে পেরেছো? যে কিভাবে বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, আসলে কি ওরকম আমরা ভাবি, বা ওরকম যদিও ভাবি তাহলে এটা কি বোকামি না বলো? তাহলে ওইভাবে বলে আমাদেরকে বোঝানো হচ্ছে, স্যাটিরাইজ করা হচ্ছে বিষয়গুলোকে। তো যাই হোক, ইন দিস কানেকশন ইট ইজ সেইড দ্যাট কমেডিজ স্পেশালি এনকারেজ পিপল টু এন্ডালজ ইন লাস্টফুল বিহেভিয়ার ইনস্টেড অফ ডিসিউডিং দেম ফ্রম ইট। তাহলে অ্যাজ ইউ লাইক ইট পড়ার পর অরল্যান্ডো আর রোজালিন্ড হলে কে কে আসো নাকি এরকম কিছু অরল্যান্ডো কিছু রোজালিন্ড আসো? হুম, নাকি ফিবি হয়ে গেলা? আসো কেউ, এই ক্যারেক্টারগুলো আসো কেউ বলো? যে বাংলাদেশে প্রেম নামক পরকীয়া নামক কিচ্ছু মানুষ জানতো না, ইংরেজি সাহিত্য যারা পড়েছে তারা এখন সব শিখে গেছে এগুলো, আর ওরা একবারে পড়ার পর থেকে শুরু করে দিচ্ছে এই কাহিনী করা। এরকম না যে যতগুলো ধরা পড়ছে? স্যার, তারা কি দেখা যায় হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টে যারা আছে, অন্য ডিপার্টমেন্ট যারা পড়ে তারা কি একবারে সাধু? না সেটাই বলতেছি যে তারা যেন এগুলো বোঝেই না, এবং যতজন বাংলাদেশের প্রেক্ষাপটে পরকীয়া করছে সব ইংরেজি সাহিত্য থেকে আসা, বুঝো না? কারণ বাকিরা তো চেনে না, বা পরকীয়া কিভাবে করতে হয় কি জিনিস, এগুলো ইংরেজি সাহিত্যতে টিচাররা শেখায়, বইয়ে পড়ে শেখা সাহিত্যের হচ্ছে। বাচ্চারা থেকে শিখে, আর হেরা শিখায়, হ্যাঁ করে শিখায় না কেউ, হেরা জানে না। ইংরেজি সাহিত্য যারা তারা সচেতন, তারা এগুলো থেকে দূরে থাকে। দূরে থাকে, ওই তো বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু যারা ইংরেজি সাহিত্যের মানুষ তারাই এটা করে, আর বাকিরা সব সাধু, এরা এগুলো বোঝেই না, এরা এগুলো জানেই না। হ্যাঁ, তো যাই হোক, স্যার আমাদের তো আসল ক্রিয়াই হয় না, পরক্রিয়া তো দূরে থাকে। আসল ক্রিয়া হয় না নাকি? আচ্ছা, তাই বলছি, ইট ইজ সেইড দ্যাট লিরিক পোয়েট্রি ইজ টু ভলিuptuous, দ্যাট এলিজিয়াক পোয়েট্রি ইজ অলওয়েজ ল্যামেন্টিং দ্য অ্যাবসেন্স অফ লাভার্স মিস্ট্রেস, অ্যান্ড ইভেন দ্য হিরোইক্যাল পোয়েট্রি depicts lustful love as something admirable। যেমন হচ্ছে ফ্যারি কুইন পড়ার পর কি কারো রেড ক্রস নাইট হিসাবে ওনার সাথে প্রেম করতে ইচ্ছা করছে নাকি? এরকম কেউ আছো যে আমি রেড ক্রস নাইট হব, হওয়ার পর আমাদের হিরোইনের সাথে প্রেম করব, এরকম কিছু আছে? হুম, যে হিরোইক্যাল পোয়েট্রিতে লাস্টফুল লাভ দেখানো হয়েছে। অতএব দিস চার্জেস আর অল ফলস। ইট উড হ্যাভ বিন মোর অ্যাপ্রোপ্রিয়েট ইফ দ্য গড অফ লাভ হ্যাড হিমসেলফ বিন এবল টু ডিফেন্ড পোয়েট্রি এগেইনস্ট দিস চার্জেস। হ্যাঁ, বরং গড অফ লাভ যিনি আছে তার এসে এই চার্জগুলোর বিরুদ্ধে একটু ডিফেন্ড করা উচিত ছিল। কারণ লাভ অফ বিউটি ইজ নট আ ফল্ট, লাভ অফ বিউটি ইজ নট সামথিং বিস্টলি, বিকজ নো বিস্ট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু পারসিভ আর অ্যাপ্রিসিয়েট বিউটি। বিউটি অ্যাপ্রিসিয়েট করার মতো কি কোনো পশু আছে যে সে দেখা যাচ্ছে কবুতর বা হচ্ছে গরু বা ছাগল বা কুকুর, তারা খুব সুন্দর সুন্দর দেখে প্রেম করে? এরকম আছে নাকি? পাখিরাও নিশ্চয় সুন্দর পাখি দেখে প্রেম করে, এরকম আছে? Love is something beautiful and therefore admirable. Some philosophers have themselves spent a good deal of their time in describing the experience of love and beauty. Even if we admit that many poets have written not only about love but also lust and indecency, we can still reply that it is not the fault of poetry, but those particular poets. বই লিখেও কি অনেকে খারাপ কিছু লেখে না? বই অনেক খারাপ বই আছে না?
তারা তাদের মেন্টালিটি, এটা ওই পয়েটের সমস্যা, ওই রাইটারের সমস্যা, এটা তো রাইটিংয়ের কোনো সমস্যা না। কেউ যদি খারাপ কিছু লেখে, খারাপ বই লেখে, তাহলে সেটা তো বইয়ের দোষ দিয়ে লাভ কি, রাইটিংয়ের দোষ দিয়ে লাভ কি বলো? ইন দিস কনটেক্সট উই ক্যান সে দ্যাট ইট ইজ নট পোয়েট্রি হুইচ করাপ্টস দ্য মাইন্ড অফ দ্য ম্যান, বাট ইট ইজ দ্য মাইন্ড অফ ম্যান হুইচ সামটাইমস করাপ্টস পোয়েট্রি। বরং মানুষই পোয়েট্রিকে করাপ্ট করে, পোয়েট্রি ইটসেলফ ইজ নট করাপ্ট, মানে করাপ্টিবল, সে কখনো কাউকে করাপ্ট করে না। ঠিক আছে, তাহলে এটা বোঝানো হলো যেটা আসলে যে করাপ্ট করে মনকে, এটাকে ডিফেন্ড করা হলো। আর মিসইউজ অফ পোয়েট্রি ইজ পসিবল, ওটাকে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। ইফ আ থিং ইজ মিসইউজ, দ্য ফল্ট ইজ নট অফ দ্যাট থিং বাট অফ আ ম্যান হু হ্যাজ মিসইউজ ইট। এখন ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার, এখন ফেসবুক ব্যবহার করে কেউ যদি গুজব ছড়ায়, কেউ যদি কাউকে ঠকায়, কেউ যদি অন্যের সাথে টাকা করে, তাহলে এটা কার দোষ? এটা কি ফেসবুকের দোষ বলো, নাকি ব্যক্তির দোষ? ফেসবুকে তো অনেকেই ভালো, খুবই সুন্দর সুন্দর ভিডিও দেয়, তাই না? অনেক শিক্ষামূলক ভিডিও দেয়, অনেক ডাক্তারি ইনফরমেশন দেয়, অনেক লিটারেট ইনফরমেশন আছে। এখন কেউ যদি অশ্লীল ভিডিও করে, এটা কি ফেসবুকের দোষ বলো? স্যার ব্যবহারকারীর দোষ। এটা ওই ব্যক্তি যে ভিডিওগুলো করতেছে, তো এটা তার দোষ। অতএব বলছে পোয়েট্রি বাই ইটস নেচার aimed at describing good things in order to teach goodness to people, but a poet may by depicting unworthy objects infect the reader's mind with evil. Such a poet deserves to be condemned. অতএব এই জাতীয় পোয়েটকে কন্ডেম করতে হবে, অতএব এখানে ওদেরকে না। ঠিক আছে তো? অতএব ইন শর্ট উই মাস্ট অ্যাডমিট দ্যাট পোয়েট্রি, এখানে উদাহরণগুলো পড়লাম না, poetry can be misused, but that does not mean poetry itself should be condemned. It is only the poet misusing poetry who deserve the condemnation. এই একই কথা বারবার এসেছে। এরপর হচ্ছে ইভিল কনসিকুয়েন্স অফ মিসইউজ অফ থিংস। এখন যদি কেউ মিসইউজ করে থাকে, তাহলে তাকে তো ইভিল কনসিকুয়েন্সে পড়তে হবে, কিছু করার নাই। উই ক্যান অবজার্ভ দ্য কনসিকুয়েন্স অফ দ্য মিসইউজ অফ আ থিং ইন দ্য কেস অফ মেডিসিন। মেডিসিন ক্যান কিওর ইউজ অফ ডিজিজ, cure us of disease, but when misused it can prove to be poisonous, which kills us. The same is the case with law. Law যদি খারাপ কাজে লাগানো হয়, knowledge of law enables us to have wrongs and injustice righted and redressed. But if law is misused, it can encourage the perpetration of serious misdeeds. The name of God is sacred. মানুষ, ঈশ্বর বা আল্লাহর নামও তো sacred, কিন্তু when this name is misused, it can lead to heresy. The use of the name of God is wrong in context is described as blasphemy. In same way, poetry, which can render great service to mankind, can become dangerous when it is misused just as a sword. When properly used, it can help the defense of one's country, but when misused by a man, can kill his own father. The more powerful a thing is, the greater will be the benefit it can confer upon us when properly used. That is, যত পাওয়ারফুল জিনিস যদি ঠিকমতো ইউজ করা হয় তাহলে আমাদের উপকার করবে, বাট দ্য সেম থিং when improperly used can work havoc. অতএব পোয়েট্রি ইউজ করে যদি কেউ খারাপ কিছু ছড়ায়, সেটা তো পোয়েট্রির দোষ না, এটা ওই পোয়েটের দোষ। এবার হচ্ছে পোয়েট্রি নো ড্যাম্পার অন ওয়ার লাইক ডিডস। ওয়ার লাইক ডিডসের মতো এত সেরা না, ইত্যাদি বলা হয়েছে। ওয়ান অফ দ্য চার্জেস এগেইনস্ট পোয়েট্রি ইজ দ্যাট ইট উইকেন্স হিউম্যান বিংস অ্যান্ড মেক দেম ইফিমিনেট। পোয়েট্রি নাকি মানুষকে কাপুরুষ বানায়, দুর্বল করে তোলে। ইট ইজ সেইড দ্যাট বিফোর পোয়েট্রি বিগেন টু বি রিটেন, দ্য পিপল অফ ইংল্যান্ড ইউজ টু টেক প্লেজার ইন ডুইং ব্রেভ ডিডস। তারা মারামারি করতো, হ্যাঁ, ফাটাফাটি করতো। বাট সাবসিকুয়েন্টলি দে বিগেন টু টেক প্লেজার অনলি ইন রাইটিং অ্যাবাউট থিংস ফিট টু বি ডান। মানে যেটা করা যেত কাজে, সেটা তারা লিখে এখন নাকি মজা পায়, অ্যান্ড নট ইন ডুইং দেম। বাট দ্য আনসার টু দিস চার্জ ইজ দ্যাট দেয়ার ওয়ার নেভার আ টাইম হোয়েন পোয়েট্রি ওয়াজ নট কম্পোজড। বলছে এমন কোনো টাইম আছে যখন পোয়েট্রি কম্পোজ করা হয়নি? সবসময় হয়েছে। দেয়ার ওয়াজ নেভার আ টাইম হোয়েন দ্য ইংলিশ নেশন ওয়াজ উইদাউট পোয়েট্রি। ইংলিশ জাতীয় কখনো পোয়েট্রি ছাড়া ছিল না। পোয়েট্রি ইজ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট অফ অল ব্রাঞ্চেস অফ লার্নিং। তাহলে যত লার্নিংয়ের ব্রাঞ্চেস তার মধ্যে পোয়েট্রি হচ্ছে সবচেয়ে অ্যানশিয়েন্ট। অনলি দ্য মোস্ট ইগনোরেন্ট পিপল উইল দেয়ারফর ব্রিং অ্যাবাউট মেনশন চার্জেস এগেইনস্ট পোয়েট্রি। অতএব যারা বোঝে না, জানে না, তারাই এই অভিযোগটা শুধু নিয়ে আসবে। পোয়েট্রি হু ব্রিং দিস চার্জ এগেইনস্ট পোয়েট্রি, people who bring this charge against poetry as ignorant as those Goths who, after invading and capturing the city of Athens, wanted to burn the city. City library till one of them, slightly less ignorant than the others, pointed out that if Athenian people were allowed to waste their time in reading and writing, the Goths themselves could go ahead to conquer more territories. এই একটা উদাহরণ বলা হলো যে গোথসরা এসে যখন এথেন্স দখল করতে চাচ্ছিল এবং তাদের যে লাইব্রেরিগুলো আছে সেটা পুড়িয়ে দিতে যাচ্ছিল, তখন একজন ইগনোরেন্ট লোক এসে বলতেছে যে ওদেরকে পড়তে দাও, ওরা লাইব্রেরিতে বসে পড়ুক, আর আমরা এর ভিতরে শহরটাকে ধ্বংস করে চলে যাই। তাহলে এখানে কি, ইনডিড দ্য ইগনোরেন্ট পিপল উইল ব্রিং দ্য অ্যাবভ মেনশন চার্জেস নট অনলি এগেইনস্ট পোয়েট্রি বাট অলসো অল লার্নিং। অর্থাৎ এই জাতীয় মানুষরাই মোটামুটি লার্নিং বা শিক্ষার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে, যে লার্নিং নাকি মানুষকে কি করে, এক জায়গায় মানে নিবন্ধ রাখে, তারা
প্র্যাকটিক্যাল কাজে যুক্ত থাকে না, এই জন্য তারা সমাজের জন্য উপকারী না, এটা ওরাই বলতে পারে। ইট ইজ দেয়ার ফর আননেসেসারি টু স্পেন্ড এনি টাইম ইন আনসারিং দিস চার্জ। অতএব এই বিষয়ে এই চার্জের বিরুদ্ধে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, বরং এটা ইডিয়টরা এটা করুক। বলছে লেট দ্য ইডিয়টস হু ব্রিং সাচ আ চার্জ এগেইনস্ট পোয়েট্রি রিমেন ইডিয়ট টু দেয়ার হার্টস কন্টেন্ট। অর্থাৎ বোকারা বোকায় থাকুক, আমাকে তাকে বুদ্ধিমান বানানোর দরকার নাই। দেখো এই কথাগুলো অনেকটা ডিবেটিং এর মতো না, বলো তো? Poetry certainly does not জি স্যার। discourage reader from performing brave deeds. It certainly does not encourage the purely holy imaginative life. বরং রবীন্দ্রনাথ, তাই তো নজরুলের মতো যে কবিতাগুলো আছে, হ্যাঁ, তারা কি করে আমাদের রক্তকে আরো গরম করে তোলে, বিদ্রোহী করে তোলে। হ্যাঁ, যেমন তোমার হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, তাই না? এগুলো কি আমাদের বিদ্রোহী করে না মনের দিক থেকে? বলো, ইন ফ্যাক্ট পোয়েট্রি ইজ অ্যান এক্সিলেন্ট কম্পানিয়ন ফর দোজ হু বিলিভ ইন অ্যাকশন। পোয়েট্রি ইজ ভ্যালুড গ্রেটলি বাই সোলজার্স অ্যান্ড ওয়ারিয়ার্স। বরং সোলজাররা, ওয়ারিয়াররা পোয়েট্রি পছন্দ করতো। এমনকি বাংলাদেশের স্বাধীনতার সময় কি করা হয়েছিল, কিছু কিছু গান আছে না, অনেক সময় ওই যারা সোলজার বা যারা হচ্ছে যোদ্ধা ছিল তারা ওই গান করতো, আর যুদ্ধের জন্য যে ইন্সপিরেশন সেটা তারা কি করতো, এরকম কিছু গান গান আছে না, বলতে পারবা? ধারারও ওই লৌহ কপাট আছে একটা। হ্যাঁ, লো কপার, তারপর চল চল চল, হ্যাঁ, কাজী নজরুলের, তাই না? তারপরে ও আমার দেশের মাটি, এই জাতীয় যে গানগুলো, বরং দেশের প্রতি দেশপ্রেম, তাই না, যুদ্ধের মানে কি বলবো, জীবন দিয়ে দেশের প্রতি ভালোবাসা দেখানো, এগুলো বরং উৎসাহিত করে। ওকে, পোয়েট্রি অ্যান্ড পোয়েটস হাইলি এস্টেমড বাই সোলজার অ্যান্ড ওয়ারিয়র, এটা বর্ণনা করা হবে। বলছে দেখো, দ্য রিডিং অফ সাচ পোয়েটিক্যাল রোমান্স অ্যাজ অ্যারিস্টোস, অরল্যান্ডো ফিউরিওসো, লাইক দ্য রিডিং অফ ব্যালার্ডস অ্যাবাউট দ্য গ্রেট কিং আর্থার অ্যান্ড দ্য নাইটস অফ হিজ রাউন্ড টেবল ক্যান নেভার ডিসপ্লেজ আ সোলজার। এগুলো পড়লে বরং সোলজাররা বেশি কি হয়, উৎসাহিত হয়। হোয়ার ইজ দ্য সার্টেলটি অফ টার্মস অ্যান্ড ফ্রেজেস ইউজড বাই আ ফিলোসোফার উইচ শিওরলি নট প্লিজ হিম। কিন্তু ওই ফিলোসোফারদের ওইসব টার্ম, ওই সকল সংজ্ঞা, ডেফিনেশন, এগুলোই বরং কেউ পড়ে পছন্দ করে না। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই ইভেন দ্য ফিয়ার স্টার্কস অ্যান্ড দ্য বারবার স্টার্টার্স ফেল ডিলাইট উইথ পোয়েটস। এমনকি যারা অশিক্ষিত, যারা বর্বর, তারাও পয়েটদেরকে দেখে খুশি হতো, পোয়েট্রি পড়ে তারা খুশি হতো। হোমার লিভড, দেখো হোমার লিভড, সরি কোথায় গেল, হ্যাঁ, হোমার লিভড অ্যান্ড রোট ইভেন বিফোর হিজ কান্ট্রি গ্রিস বিগ্যান টু ফ্লারিশ। হ্যাঁ, সে তো গ্রিস উন্নতি করার আগেই, ডেভেলপ করার আগেই তো লেখা শুরু করেছিল। ইন আদার ওয়ার্ডস, দ্য কালচার অ্যান্ড প্রসপারিটি অফ গ্রিস ওয়ার প্রেসিডেড বাই দ্য পোয়েটিক্যাল রাইটিংস অফ হোমার। It would seem that the active men of ancient Greece received their first incentive to deeds of courage from Homer's poetry. বরং পোয়েট্রি থেকে তারা কারেজ পেয়েছিল। Just as the learned men of the time also received their first knowledge, the first light of knowledge from Homer's poetry. যেমন হচ্ছে the example of Alexander the Great support this view. Alexander was a great warrior, in fact the greatest warrior of his time. He had been taught and tutored by philosopher Aristotle. But when Alexander went to fight his wars, he left Aristotle, who was still alive, behind him, while he took the Iliad of the dead Homer with him. তাহলে যে ফিলোসোফার অ্যারিস্টটলের কাছে পড়তো, তাকে ত্যাগ করে বরং সে হোমারের বই নিয়ে গেল সাথে করে যুদ্ধ করতে গিয়ে। তাহলে কি হলো? এগেইন আলেকজান্ডার পুট দ্য ফিলোসোফার Calinthians to death for the latter supposed the mutinous intentions. But the same Alexander expressed the wish that Homer had been alive, because he realized that he had received greater courage from his story of Achilles in Homer's Iliad than from philosophers' definition of courage. হ্যাঁ, কারেজের ডেফিনেশনের চেয়ে বরং ইলিয়াড পড়ে তিনি আরো বেশি কারেজ পেয়েছেন। অতএব লাইকওয়াইজ দ্য ওয়ারিয়র অফ, এরকম কিছু উদাহরণ আছে, অত আমাদের দরকার নেই। তাহলে কি বুঝতে পেরেছো যে ওয়ারিয়ররা বরং পোয়েট্রি পছন্দ করে? অর্থাৎ ইন শর্ট, সোলজার্স অ্যান্ড ওয়ারিয়ার্স লাইক আলেকজান্ডার দ্য গ্রেট and Fulvius had no prejudice against poetry or poets. In fact, they held poets and poetry in great esteem. কি কথা বোঝা গেল? তাহলে যারা এই সাহিত্য অপছন্দ করে তাদেরকে কি বলবো বলো? এগুলো পড়তে বলতে হবে নাকি? জি স্যার। সবাই কি লাইনে আছে তো? জি স্যার। সরি, আমি একটু তোমাদের কাছে সময় নিই। ওকে, ঠিক আছে।
তারপর হচ্ছে প্লেটোস অবজেকশন এগেইনস্ট পোয়েট্রি। এখন প্লেটো পোয়েটদের পছন্দ করে না, তার আইডিয়াল ইয়া থেকে, কান্ট্রি থেকে সে বের করে দিবে, স্টেট থেকে, এরকম কথা বলেছেন, তাই না? তাহলে দেখি এটার বিরুদ্ধে কি কথা আছে। বলছে প্লেটোস অবজেকশন এগেইন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস next need to be considered because Plato is full, that is of all philosophers the most worthy of reverence. হ্যাঁ, যত ফিলোসোফার আছে তার ভিতরে প্লেটো হচ্ছে কি সবচেয়ে worthy ফিলোসোফার, এবং তিনি রেফারেন্স পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে তাকে ছোট করার কিছু নেই। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট উইথ অল ইজ অপোজিশন টু পোয়েট্রি, তিনি পোয়েট্রিকে অবশ্যই অপোজিশন করেছেন, কিন্তু প্লেটো ইজ দ্য মোস্ট পয়েটিক্যাল অফ অল ফিলোসোফার, কিন্তু তিনিও তো তার ফিলোসোফারদের মধ্যে তিনিও তো একজন পয়েটিক্যাল ব্যক্তি, তিনি যে ফিলোসফিগুলো লিখছেন সবই তো ভার্সে লিখছেন। দ্য ভিউ দ্যাট প্লেটো ওয়াজ দ্য ন্যাচারাল এনিমি অফ পোয়েটস, তিনি যে পোয়েটদের এনিমি, ইজ বেসড আপন আ টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আ ফিলোসোফার who had himself picked out of the sweet mysteries of poetry the right and true points of knowledge would be guilty of ingratitude if he were to condemn poetry. তাহলে যে ফিলোসোফার পোয়েট্রি থেকেই তার সুইট মিস্ট্রিগুলোকে গ্রহণ করেছেন, তিনি যদি এখন পোয়েট্রিকে ঘৃণা করেন, তাহলে নিশ্চয়ই তিনি অকৃতজ্ঞতার দোষে দোষী হবেন। যে তিনি যদি সত্যিই পোয়েট্রিকে কন্ডেম করেই থাকেন, তাহলে তিনি কি হবেন? গিলটি অফ ইনগ্র্যাটিটিউড। Indeed, any philosopher who have found it impossible to lower the poets in estimation of the public for the simple reason that the poets imparted instruction to the people by means of divine delightfulness. Poets enjoy such an honorable position among the people that as many as 7 critics claim to be the birthplace of Homer. Cities. সবাই মনে করছে এখান থেকে হোমারের জন্ম, মানে সবাই প্লেটো, অ্যারিস্টটল এদের থেকে হোমারকে বেশি পছন্দ করছেন। Whereas many cities banish philosopher as being unfit to live there. এমনকি অনেক সিটিতে কি করেছে, যে ফিলোসোফারদেরকে ব্যানিশ করেছে। পোয়েটদেরকে তারা পছন্দ করছে, ফিলোসোফারদেরকে তারা পছন্দ করছে না। Poets were held in such respect that many Athenians, on being captured by the Syracusans, were released when they quoted some verses from the writing of the poet Euripides. যে যাদেরকে ক্যাপচার করা হয়েছিল অ্যাথেনিয়ানের, তারা যদি ইউরিপিডিস থেকে কোনো রাইটিং থেকে কোনো ভার্স বলতে পেরেছে, তাদের নাকি মুক্ত করে দেওয়া হয়েছে। And this happened at a time when the Athenians themselves regarded many philosophers as unworthy even to live. যখন অ্যাথেনিয়ানরা মনে করতো যে ফিলোসোফারদের বাঁচতে দেওয়া উচিত না, সেইখানে তারা পয়েটদেরকে কি করেছে, এইভাবে শ্রদ্ধা দিয়েছে যে ওদের কোনো রাইটিং থেকে যদি কেউ কোটেশন করতে পারে তাদেরকে ছেড়ে দিবে। সুতরাং poets were honored to such an extent than that the tyrant Hiero the first became under the influence of the poets. তিনিও নিজেও পোয়েটদের অধীনে থাকতেন, পোয়েটদেরকে পছন্দ করতেন ফিলোসোফারদের থেকে। অন্যদিকে on the other hand, on the contrary, philosophers were disliked so much that the philosopher Plato was sold as slave by Dionysus, himself a philosopher. Dionysus নিজেও ফিলোসোফার হওয়া সত্ত্বেও তিনি প্লেটোকেও স্লেভ হিসেবে বিক্রি করে দিয়েছিলেন to a foreign ambassador. The objection that are often brought against poetry can with greater justice be brought against philosophy and history. বরং যেগুলো পোয়েট্রির বিরুদ্ধে আনা হচ্ছে সেগুলোই বরং ফিলোসফি এবং হিস্ট্রির বিরুদ্ধে আনা উচিত। আচ্ছা, এটা পড়লে পারে কি ডিবেট ফিল হচ্ছে কিনা বলো তো এক ধরনের? জি স্যার। যেখানে পোয়েট্রিকে কি করা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে, যে কোনো মূল্যে যেটাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো, the writings of the philosopher Plato and the historian Plutarch contain more indecency and rubbish than the writings of any ancient poet. The ideal republic from which Plato sought to banish the poet, তাহলে যে রিপাবলিক থেকে তিনি পোয়েটদেরকে ব্যানিশ করতে চাচ্ছেন, was in itself not a highly commendable republic because this republic allowed the sharing of women by men. দেখো, হ্যাঁ, তার এই আদর্শ সমাজে পড়ছো তোমরা পরে ইয়াতে, মানে কখনো পড়ছো এটা মনে হয় তোমরা পড়ছো কিনা, পলিটিক্যাল থিওরিতে পড়ছো আদর্শ সমাজ, প্লেটোর আদর্শ সমাজ পড়ছো? ওখানে কি বলা হয়েছে বলো তো? ওখানে বিয়েটা কাদের ভিতরে হবে? ওখানে বিয়ে নামক বিষয়টা ছিল না। ওখানে কি করা হয়েছে, যে বাছাইকৃত সমাজের বাছাইকৃত নারী এবং পুরুষদের কি করা হবে, অবাধে মেলামেশার জন্য একটা সময় থাকবে, সেখানে তারা মেলামেশা করবে, ওদের জন্য যে সন্তান হবে ওই সন্তানটা রাষ্ট্র দেখবে, এবং ওই যে সন্তানগুলো হবে তাহলে হচ্ছে ভালো নারী এবং ভালো পুরুষ থেকে যে সন্তান হবে সেই সন্তানটা হবে একই সাথে শক্তিশালী, একই সাথে হবে বুদ্ধিমান। তাকে হচ্ছে সমাজের দায়িত্ব নেবে হচ্ছে তাকে বড় করার দায়িত্ব নেবে হচ্ছে দেশ, এবং সেই দেশের কি হবে, আদর্শ রাজা হবে বা দেশ পরিচালনার দায়িত্ব তারা পাবে। এখানে কোনো বিবাহ কিন্তু সিস্টেমটা ছিল না, ঠিক আছে? প্লেটোর আদর্শ সমাজে কিন্তু বিবাহ সিস্টেম নাই। তাহলে এটা কি দাঁড়ালো বলো তো?
তারা আবার উত্তম সন্তান হয় কিভাবে, উত্তম মানুষ হয় কিভাবে? ওই যে স্বাস্থ্যকর উইমেন হবে, যেমন আমরা অনেক সময় গরু ছাগলের ক্ষেত্রে এমন করি না, গরু ছাগল আসে না যখন আমরা ফার্মিং করি, তখন বেছে বেছে আমরা কি কি করি, বলিষ্ঠ গরু ছাগল বাছাই করি যাতে ওখান থেকে আরো ভালো গরু ছাগল হয়। তা উনি ওইভাবে দেখতে চেয়েছেন মানুষকেও, ঠিক আছে তো, যে একজন লম্বা চওড়া মেয়ে যদি এখন লম্বা চওড়া ফর্সা একটা মেয়ে যদি এখন ছোটখাটো কালো ছেলেকে বিয়ে করে, তার ছেলে কেমন হতে পারে, বা তার মেয়ে কেমন হতে পারে বলো? কালো হতে পারে। কালো হতে পারে, ছোট হতে পারে। তা তিনি সেটা চাননি যে ওইরকম সুন্দরী একজন মেয়ের সাথে ওইরকম হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গবদ্ধতা হবে, ঠিক আছে তো। তাহলে স্যার এটা কি বিসিএস ডিজিআর হলো না? পোয়েট্রি কি বিসিএস ডিজিআর বললো? হ্যাঁ, তাহলে তাহলে বোঝো। তা সেটাই তো বলতে চাচ্ছে যে তিনিও তো শেয়ারিং অফ উইমেন বাই মেন, মানে বিয়ে যেহেতু নেই, অতএব মনে করেন নির্দিষ্ট সময়ে, বছরের নির্দিষ্ট সময়ে তাদেরকে একটা একটা পাবলিক গ্যাদারিং করা হবে, সেখানে যে কোনো পুরুষ যে কোনো নারীর সাথে মিলতে পারবে, এরকম একটা সিস্টেম সমাজে, বুঝতে পেরেছো? তাহলে এটা তো নিশ্চয়ই। সেটা শুধু রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পড়নি তোমরা? অন্য হায় কিছু? হায়, পড়নি? আদর্শ সমাজে এগুলো তো আছে, তো শিক্ষা নিয়ে আছে, বিবাহ নিয়ে আছে, আচ্ছা, বিস্তৃত পড়িনি, আদর্শ সমাজ শুধু এতটুকু পড়ছে, কিন্তু এটা বিস্তৃত আদর্শ পড়িনি। রাষ্ট্র এত হলো ডিটেইলস বলেনি স্যার। তারপরে আদর্শ রাজা, তাই না, কেমন হবে, হয়তো এগুলো তোমাদের বইয়ে নাই, আরো হয়তো বই ছিল, সেগুলো হয়তো তোমাদের ওখানে দেওয়া হয়নি। দাস পারমিটিং আ ম্যান টু হ্যাভ এনি উইমেন হি লাইকড, তাহলে তো সেখানে তো প্লেটোকেই বরং দোষী করা হচ্ছে নাকি? সুতরাং eventually then Plato's banishment of poets could not have been based upon the view that poetry encourages effeminate wantonness. No poem can be regarded as morally harmful in society, which itself permits men to have indiscriminate sexual relationship. কোনো পোয়েট্রিতে এরকম করা হয়েছে কিনা? And yet the instruction provided by the philosopher must be valued and respected. It is only the misuse of philosophy which is objectionable, just as it is the misuse of poetry which is objectionable. অতএব মিসইউজটা হচ্ছে অবজেকশনেবল, কোন একটা জিনিসকে আমরা সরাসরি অবজেকশনেবল বলতে পারি না। নাইদার ফিলোসফি নর পোয়েট্রি ইজ ইন ইটসেলফ ইন ইটস নেচার এনিথিং অবজেকশনেবল, ইট ইজ দেয়ার মিসইউজ হুইচ ইজ টু বি সেন্সার্ড অ্যান্ড ডিপ্লোর্ড। প্লেটো আ প্যাট্রন অফ পোয়েটস নট দেয়ার, অতএব অ্যাডভার্সারি, অতএব প্লেটোকে পোয়েটদের প্যাট্রন বলা হচ্ছে, তিনি অ্যাডভার্সারি ছিলেন না। বলছে সেন্ট পল হিমসেলফ আটার্ড আ ওয়ার্ড অফ ওয়ার্নিং উইথ রেফারেন্স টু ফিলোসফি অ্যান্ড টু বি মোর প্রিসাইজ, যে সেন্ট পল, হ্যাঁ, যে খ্রিস্টান ধর্মের ভিত্তি করেছেন, সে নিজেই ফিলোসফারদের বিরুদ্ধে ওয়ার্নিং করেছেন, ঠিক আছে তো, এবং বলা হয়েছে যে ফিলোসফিতে যা বলা হবে তা প্রিসাইজলি বুঝতে হবে উইথ রিগার্ড টু দ্য মিস ইউজ অফ ফিলোসফি, কারণ ফিলোসফি মানুষকে অনেক সময় মিসলিড করে। লাইকওয়াইজ প্লেটো কন্ডেম নট পোয়েট্রি বাট দ্য মিস ইউজ অফ পোয়েট্রি। প্লেটো ফাউন্ড দ্যাট দ্য পোয়েটস অফ হিজ টাইম টেন্ড টু স্প্রেড রং অপিনিয়ন্স অ্যাবাউট দ্য গডস। Plato did not want that the youth of the country should be corrupted by the study of poetry, in which the gods were represented as being lustful and revengeful. But the poets were not really to blame in this respect, because they depicted the god in their poems in accordance with the prevailing beliefs about the gods. বরং গডসদের বিলিফ সম্পর্কে যা ছিল, যে তোমার জিউস টিউস, এগুলো কি হঠাৎ করে পোয়েট্রি আনছে, নাকি মানুষ ওগুলোতে বিশ্বাস করতো বলো? এখন মনে করো যে রবীন্দ্রনাথ যদি কোনো কবিতা লেখেন, রবীন্দ্রনাথ তো ধর্মীয়, কি তার ধর্ম কি রবীন্দ্রনাথের? হিন্দু। হিন্দু। হিন্দু ধর্ম। তাহলে তিনি যদি কোনো কিছু লেখেন, তিনি কি খ্রিস্টান ধর্ম দিয়ে লিখবেন? তিনি কি ইসলাম দিয়ে লিখবেন? স্যার হিন্দুইজম দিয়ে লাগবে। হিন্দু ধর্মীয় ব্যাপার থেকে আসবে। তাহলে তিনি যদি কোনো কিছু লেখেন, সেটা তো তার ধর্মীয় প্রভাব থেকে আসছে, মানে মানুষ যা বিশ্বাস করে সেই হিসাবে তিনি তুলে ধরবেন। অতএব এখানে রবীন্দ্রনাথের দোষ কি? তা সেটা বলেছে, যেমন দ্য পোয়েটস ডিড নট ইনভেন্ট দ্য গডস, তারা তো গডকে ইনভেন্ট করেননি, অ্যান্ড দ্য পোয়েটস আর নট themselves responsible for attributing low passions to the gods. They depicted the gods as having low passions because they found that people in general held such a view of gods. The poet had to imitate life as they saw it around them, and so they show the gods in their poems as behaving in accordance with the beliefs which were current among the people. ওই সময় যা প্রচলিত ছিল বিশ্বাসে, সেই হিসাবে তারা দেখিয়েছে। দ্য পিপল অফ দ্য টাইম ওয়ার সুপারস্টিশাস, তাদের ভিতর ছিল সুপারস্টিশনস। দে হ্যাড নট ইভেন শোন দ্য লাইট অফ রিলিজিয়াস ট্রুথ বাই জিজাস ক্রাইস্ট, এমনকি তাদের মধ্যে জিজাস ক্রাইস্টের তো কোনো জ্ঞান ছিল না, তিনি যে প্রচার করে গেছেন। অতএব তারা যা পেয়েছে তাই তুলে ধরেছে। অ্যান্ড দ্য পোয়েটস মিয়ারলি ফলোড দ্য পিপল ইন দেয়ার রিপ্রেজেন্টেশন অফ দ্য গডস। Plato therefore did not really mean to condemn poets. What he want was to drive away the wrong notions about the gods, which the poet merely repeated in their poems on the basis of the opinions which were current among the people. এই কথা বলা হচ্ছে। In fact, Plato in one of his dialogues gives high praise to poetry. Thus we can affirm that Plato wanted to banish the misuse of poetry, not poetry itself. Plato, by giving due honor to poetry and by trying only to banish the abuse of poetry, should be regarded as a patron of poets, not their adversary. The enemies of poetry should not therefore be
সরি দেয়ারফর ট্রাই টু ইনভোক দ্য অথরিটি অফ প্লেটো ইন দেয়ার সেন্সর অফ পোয়েট্রি। অতএব যারা পোয়েট্রিকে ঘৃণা করছে তারা যেন ওই প্লেটোর সেন্সরটা যেন না আনে এখানে, তাই তো প্লেটোর কথা যেন না আনে, বরং প্লেটো পোয়েট্রিকে ঘৃণা করেননি। দ্য চ্যাম্পিয়ন্স অফ পোয়েট্রি শুড নট ট্রাই টু ওভার দ্য প্লেটোর অথরিটি ইন অর্ডার টু ভিন্ডিকেট পোয়েট্রি। হ্যাঁ, দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্যাট প্লেটো অ্যাট্রিবিউটেড দ্য রাইটিং অফ পোয়েট্রি টু ডিভাইন ইন্সপিরেশন অ্যান্ড হি অ্যাট দ্য সেম টাইম অ্যাট্রিবিউটেড টু পোয়েট্রি দ্য পাওয়ার টু স্টায়ার আ ডিভাইন ইম্পালস ইন দ্য। এমনকি দেখো অ্যারিস্টটল কি তিনি পয়েট না ফিলোসোফার? মেইনলি অ্যারিস্টটল ফিলোসোফার। তাহলে তিনিও তো তার পয়েটিক্সে কি করেছেন? পোয়েট্রি বা ইয়াকে কি ঘৃণা করছেন? থেকে ডিফেন্স করেছে, বলো, তিনি ওখানে তো প্রেজ করেছেন, পোয়েট্রিকে ডিফেন্স করছে। হ্যাঁ তিনি ওখানে ডিসকাস করেছেন, তিনি ওটাকে গ্রহণ করিয়েছেন। অতএব এগুলো তো ছোট করে দেখার কিছু নেই। এবার হচ্ছে পোয়েট্রি। স্যার আমার একটা ব্যাপার জানার ইচ্ছা হচ্ছে। বলো। হ্যাঁ স্যার এমন কোন লেখা আছে কি যেটা এই যে সিডনির এই বইকে মানে ক্রিটিসাইজ করছে? এই বইটাকে, তাই তো, অ্যাপোলজি ফর পোয়েট্রি? জি স্যার। না, এরকম বই আমি তো পাইওনি, বা লেখা দেখেও আমার কোনো জানা নেই আর কি, যে আদৌ কি সম্ভব এটাকে ক্রিটিসাইজ করা? সিডনিকে বরং এই পোয়েট্রিকে তোমরা ফোর্থ ইয়ার আরো পড়বা, যেখানে বরং সাপোর্ট করা হয়েছে। তবে ওই যে ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোল্ডিজেদের দুইটা আছে না, ওটাতে একটু ডিবেট পাবা। যে ওয়ার্ডসওয়ার্থ প্রথমে তার কারণ এই জন্য বলছি, এখানে তো সবাইকে ছোট করা হয়েছে, তাহলে তাদের মধ্যে আবার রিভেঞ্জ জাগেনি যে আমরাও তাহলে এর প্রতিবাদ করি। তারা সবাই তো মরে গেছে আগেই মরে গেছে নাকি? তারপরে কেউ আসেনি যারা ফিলোসোফার, তাই না, যে আমাদের ফিলোসফিকে ছোট। হ্যাঁ, নতুন ফিলোসোফার আছে, হিস্টোরিয়ান আছে, ড্রামাটিস্ট আছে, তারা তো এটার করতে পারতো। তারা করতে পারতো এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো খুঁজে দেখতে হবে যে এরকম কেউ লিখেছে কিনা। ঠিক আছে, ওকে। এগুলো অবশ্য তোমরা আবার যারা ফিলোসফি পড়তেছো তাদের কাছে খোঁজ নিতে হবে, হ্যাঁ, যে পোয়েট্রিকে তারা ছোট করছে কিনা ফিলোসফিকে বড় করতে গিয়ে। যারা হিস্ট্রি পড়তেছে তাদের কাছে একটা কথা ভালো লাগছে যে ফিলোসফি যারা পড়ে ম্যাক্সিমামই ধর্ম থেকে বিতাড়িত হয়, সত্যি ম্যাক্সিমাম নাস্তিকই ফিলোসফিতে নিয়ে পড়া। আচ্ছা, নাস্তিকতা ব্যাপারটা আরো গভীরে যাই। হ্যাঁ, আচ্ছা, বলছে অ্যামং দ্য চ্যাম্পিয়ন্স এন্ড সাপোর্টার অফ পোয়েট্রি আর ম্যান ইলাস্ট্রিয়াস মেন। তাহলে সাপোর্ট যারা করেছে পোয়েট্রি, যেমন আলেকজান্ডার করেছে, সিজার করেছে, সিপিয়াস অল সাপোর্টার অফ পোয়েটস। হ্যাঁ, তারপর সে দেখো লেলিয়াস হু কেম টু বি নন অ্যাজ রোমান সক্রেটিস and who was himself a philosopher spent part of his old life in trying to write poetry by putting Aesop's fable into verse form. তিনিও পোয়েট্রি লিখছেন। অ্যারিস্টটল wrote an essay, যে বলছে, হ্যাঁ, অ্যারিস্টটল নিজেও একটা এসে লিখছেন on the art of poetry and he would not have written the treatise if he had not recognized the worth of poetry. যদি পোয়েট্রিকে তিনি গুরুত্বপূর্ণ নাই মনে করতেন তাহলে পোয়েট্রি নিয়ে তিনি লিখতেন কেন? Plutarch the historian himself made use of some of the ornaments of poetry to write his historical and philosophical books. In short, poetry deserves all praise. Whatever dispraise it has earned may easily be countered or interpreted as praise. এগুলোকে প্রেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। To sum up this part of the argument, poetry is not an art of lies but of true doctrine. Poetry is not effeminate but it arouses courage and heroism in the readers. Poetry does not corrupt man's intelligence but strengthen it. Poetry was not banished by Plato but was honored by him. For this reason we should bestow more honor on poets than he has already been bestowed on them, and we should pay more tributes and more homage to them than they have already received. We should adopt the admiring attitude rather than allow wrong speakers to censor poetry. এই হচ্ছে মনে করো এই পর্যন্ত আমাদের 3 নম্বর কোশ্চেনের আনসার। ঠিক আছে, তো যে কি কি চার্জ জানা হয়েছে এবং চার্জের বিরুদ্ধে কথাগুলো কি কি। তোমাদের কাছে সেট আছে, সেট সাজেশন আছে? জি স্যার। হ্যাঁ, ওটা একটু দেখো তো। এখানে কি কি বলা হয়েছে, কোন কোন কোশ্চেনের কথা বলা হয়েছে দেখো, দাঁড়াও আমি দেখতেছি। ক্রিটিসিজম, ফোর্থ ইয়ার নিলাম কেন? যেমন স্টাডি অফ পোয়েট্রি ফোর্থ ইয়ারে তোমরা পাবা। হ্যাঁ, স্টাডি অফ পোয়েট্রি এরকমই সেন্সে, এবং সেখানে আরো মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্যার এখানে মুভিং পাওয়ার অফ পোয়েট্রি দেয়া আছে ইম্পর্টেন্ট। হোয়াট চার্জেস, এই যে 2 নম্বর কোশ্চেনটা, হোয়াট চার্জেস আর ব্রট এগেইনস্ট পোয়েট্রি এন্ড হাউ ডাজ সিডনি ডিফেন্ড দোজ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা। ঠিক আছে, আর সুপিরিয়রিটি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ইন অ্যাপোলজি ফর পোয়েট্রি, তো নেক্সট কোশ্চেন দেখানো হয়েছে। এখানে দুটো এসে গেছে, একটা হচ্ছে ডিসকাস সিডনিজ ভিউজ অন অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ পোয়েট্রি, এটা তো প্রথম আলোচনা ছিল।
ওটা তো এসে গেছে। তার বলছে হোয়াট অ্যাকর্ডিং টু সিডনি আর দ্য ফাংশন অফ আ পয়েট, ওই যে টিস অ্যান্ড ডিলাইট, এই ফাংশনটা তো আমরা আলোচনা করেছি। এরপর আছে হোয়াট আর সিডনিজ ভিউ অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা, এখন আসবে ওইগুলো নিয়ে কথা বলতে, ইংলিশ ড্রামা নিয়ে কথা বলবে, যেটা পরবর্তী কোশ্চেনের একটা ইয়া থাকে। ওকে, কি অবজেকশনগুলো তাহলে বুঝতে পেরেছো? অবজেকশন অ্যান্ড অবজেকশনের বিরুদ্ধে আনসার, ঠিক আছে? এই যে ইংলিশ ড্রামা নিয়ে এখন কথা হবে, ইংলিশ ড্রামার উপর একটা কোশ্চেন আছে। স্যার এতক্ষণ আমরা আজকে ক্লাসে যেগুলো পড়লাম ওগুলো পড়লে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার করা যাবে, First একদম question- হুবহুই দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা অংশে এক একটা কোশ্চেন আলোচনা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দেখো একটা সুন্দর কথা বলা হয়েছে এখানে, বলছে হোয়াই ইংল্যান্ড ইজ আ হার্ড স্টেপ মাদার টু পয়েটস। স্টেপ মাদার মানে বুঝো তো? সৎমা। মানে কি? সৎমা। মানে কি ভালোবাসে পয়েটদেরকে? না স্যার। হ্যাঁ, এবং হার্ড স্টেপ মাদার মানে খুব কঠোর, মানে পয়েটদেরকে সহজেরা কি করে না, গুরুত্ব দিতে চায় না। কেন? বলছে দ্য কোশ্চেন হুইচ নাও নিডস টু বি কনসিডার্ড ইজ হোয়াই ইংল্যান্ড হুইচ হ্যাজ প্রডিউস সো মেনি মেন অফ হাই ইন্টেলেক্ট হ্যাজ বিগান টু ট্রিট হার পয়েটস শ্যাবিলি। পয়েটদেরকে এভাবে ঘৃণা করছে কেন? স্পেশালি হোয়েন দিস পয়েটস শুড হ্যাভ excelled the poets of all other countries by virtue of their originality and when they are no borrowers of material from others. তারা নিজেরা লিখছে, নিজেদের ইয়ে করছে। Poetry has been held in high respect throughout the ages. There have been such great patrons of poetry as David Adrian, Sophocles, Grammaticus, who were themselves also poet. In modern times, poetry had its patron in Robert, দেখো, King of Sicily, King of Francis of France, King James of Scotland, সবাই তো পোয়েট্রিকে তারা প্যাট্রনাইজ করেছে। It has had such cardinals among its admirers as ইত্যাদি কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেক দেশেই পোয়েট্রিকে তারা প্যাট্রনাইজ করতেছে, কিন্তু ইংল্যান্ডে কেন এরকমটা হচ্ছে? হ্যাঁ, বলছে দেখো, মোস্ট অফ দ্য মেন নেমড অ্যাবভ ওয়ার নট অনলি অ্যাডমায়ার্স অফ দ্য পোয়েট্রি অফ আদার্স বাট দেমসেলভস রোট poems for the pleasure of others. It is therefore a pity that poetry honored and loved in all countries should be neglected in England. The very earth in England is lamenting the death of good poets in this country. বলছে ইংল্যান্ডের মাটিও কান্না করতেছে, দুঃখ করতেছে যে এরকম ভালো ভালো পয়েট মারা গেল, এই সরি ডার্থ মানে ঘাটতি। বাট সাচ ওয়াজ নট অলওয়েজ দ্য কেস, কিন্তু সবসময় ইংল্যান্ড আসলে ঘৃণা করে তা না, বরং ইন ইংল্যান্ড টু poets have flourished in the past and they have flourished even in times of war. For instance, a poet like Chaucer flourishes during the reign of war, like দেখো Edward III, ওই যে 100 years war. Now when peace has veiled for a long time during the reign of Queen Elizabeth, we should have expected poet to flourish even more. দেখো এখানে একটা খেয়াল করো, পয়েট বা পোয়েট্রি বলতে কি শুধু পোয়েট্রিকে বোঝাচ্ছে নাকি এখানে লিটারেচার বলা হচ্ছে বলো তো? লিটারেচারকে ইনক্লুড করা হয়েছে। কারণ লিটারেচার নামটা কিন্তু একসময় ছিল না, তখন রাইটিংকে পোয়েট্রি বলা হতো। বাট হোয়াট উই অ্যাকচুয়ালি ফাইন্ড ইজ দ্যাট দ্য রেপুটেশন অফ পোয়েট্রি হ্যাজ ফলেন অ্যাজ লো অ্যাজ ইজ দ্যাট অফ কোয়াক্স অ্যান্ড ফেক ফিজিশিয়ানস অফ ভেনিস। হ্যাঁ, মানে যারা মানে কি বলবো হাতুড়ে ডাক্তার, ফেক ফিজিশিয়ান, তাদের যেমন সম্মান কমে গেছে, পোয়েট্রিরও কেমন রেপুটেশন কমে গেছে। ইট ইজ ট্রু দ্যাট পোয়েট্রি আপিলস ইভেন মোর টু সোলজার্স অ্যান্ড ওরিয়ার্স দ্যান টু পিস লাভিং মেন, জাস্ট অ্যাজ দ্য গডেস ভেনাস বিকাম মোর এনামার্ড অফ হার লাভার Mars, the god of earth, than she was of her own husband, Vulcan, the god of blacksmith. But that does not mean that in times of peace poetry should be declined. যে পোয়েট্রি যে, তাহলে আমরা দেখলাম কি এলিজাবেথের সময় তো পিস ছিল, সেই সময় কি লিটারেচার ফ্লারিশ করেছে না ডিক্লাইন হয়েছে বলো তো? লিটারেচার কি ডিক্লাইন হয়েছে না ফ্লারিশ করেছে এলিজাবেথের সময়? আমরা তো পড়লাম ফ্লারিশ করছে, শেক্সপিয়ারের এই এটা ছিল তো। করছে, তাহলে ওই সময় তো মনে করার দরকার নেই যে যখন মানুষ শান্তিতে থাকবে তখন আর পোয়েট্রি পড়বে না, লিখবে না, এরকম। However, for some strange reason, good poets are no longer coming forth in this country. যে ভালো পোয়েট্রি হচ্ছে না, ভালো পোয়েট হচ্ছে না। The result is that low men with servile minds have begun to produce inferior poems, thus disgracing the muse, while men of genius who could have produced excellent poetry have withdrawn into the background. যেমন আমাদের দেশের সিনেমাতে ভালো নায়ক, ভালো সিনেমা, ভালো নায়ক, ভালো অভিনেতা হচ্ছে না কেন? কেন হচ্ছে না বলো? ভালো স্কোপ পাচ্ছে না। হ্যাঁ, ভালো স্কোপ নেই, অতএব তারা মনে করছে যে এখানে ঢোকা মানে নিজের মান সম্মান নষ্ট করা, তাই তো? এই জন্য তারা করছে না। ইনফেরিয়র পোয়েটস হ্যাভ সার্ভড অনলি টু লোয়ার দ্য প্রেস্টিজ অফ পোয়েট্রি ইনস্টেড অফ এক্সাল্টিং ইট অ্যাজ, দেখো এপামিওন্ডাস ইজ সেড টু হ্যাভ এক্সাল্টেড
অফিস অফ দ্য কমিশনার, এটা দিয়ে উদাহরণগুলো আনা হয়েছে, অত দরকার নেই। মূল কথা হলো যে ইনফেরিয়ার পয়েটরা পোয়েট্রি মাধ্যম তাকে গ্রহণ করে খারাপ অবস্থানে নিয়ে গেছে, এই জন্যই সমস্যা। তাই বলছে দেখো, ট্যালেন্টেড পোয়েটস ডু নট কাম ফরওয়ার্ড টু হ্যাভ দেয়ার পয়েমস পাবলিশড ফর ফেয়ার অ্যান্ড দে টু উড বি ব্র্যাকেটেড উইথ দেয়ার ইনফেরিয়ার রাইটার্স। যেমন আমাদের দেশে এখন শিক্ষকতার ক্ষেত্রে হচ্ছে যে শিক্ষকরা ভালো এক্সপার্ট, তারা তো এসে আর আমরা এখন আর ওই দেখ আমাদের অধীনের ছেলে মেয়ে আমাদের স্টুডেন্টদের কাছে পড়তেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে না? যে অনলাইনে যারা ক্লাস নেয়, এখানে কি টিচারের সংখ্যা বেশি না স্টুডেন্টের সংখ্যা বেশি বলো তো? স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট। স্টুডেন্ট সংখ্যা বেশি, এবং তারা কি করে বাংলা টাংলা দিয়ে মোটামুটি একদম ছাপাই ফেলে। হ্যাঁ, ব্রড কোশ্চেন আনসার দিচ্ছে, সেখানে বাংলা অনুবাদ দিয়ে দিছে। এইটা করার কারণে কি হচ্ছে, স্টুডেন্টরা ইনফেরিয়ার ওই সকল স্টাডির দিকে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি লার্নিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে না। ছেলেমেলে বইও কেনে, কি বই? সামারি বই, মানে সামারিরও বই পাওয়া যায়, জাস্ট সামারি, বাংলা এবং ইংলিশ শর্ট করে সামারি দেওয়া আছে, ওই পড়ে তারা পরীক্ষা দিবে। বুঝতে পেরেছ? এই বইগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তারা টেক্সট পড়তেছে না, টেক্সট তো এখন দোকানেই পাওয়া যায় না কিনতে, নাকি? তারা জি স্যার, ওই পাই না, সামারি বই পায়, পিরোজপুর পাই না। ওই হ্যান্ড নোট পাই, যেগুলো বাংলা সহ দেওয়া আছে শর্ট করে, অল ইন ওয়ান বই বাজারে বিক্রি হয়, যেখানে থার্ড ইয়ারের মতো 8টা কোর্স নাকি অল ইন ওয়ান বইয়ে আছে। ঠিক আছে? তো অল ইন ওয়ান মানে কি, এক বইয়ে এক ইয়ার শেষ। এটা কিভাবে জি সম্ভব? স্যার, রমজানে গিয়ে গেলাম বই কিনতে, বলে কি হয় স্টাডি গাইড নেন, না হয় অল ইন ওয়ান নেন, টেক্সট বই নাই। নেই, তাহলে কি বোঝো বলো? তো এইরকম পয়েন্ট ধরে এই দশা। তো এই জন্য মাঝে মাঝে বললাম তো যে এই যে ভিডিও টিডিও অনলাইনে দিতে গিয়ে নিজের একটু খারাপ লাগে, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে খারাপ লাগে যে আসলে কি এতটা তো গ্রহণ করবে না ছেলে মেয়ে, কারণ এখন তো এখানে দেওয়া মানে নিজেকে ছোট করা। এদের পর্যায়ে যেতে হলে আমাকে ওই জায়গায় নামতে হবে, নেমে তারপর তাদেরকে সন্তুষ্ট করতে হবে। বলো, তাদেরকে সন্তুষ্ট করতে যাওয়ার মাধ্যমে কি আমার কি প্রফেশনালিজম থাকবে? বলো তো, থাকা সম্ভব? কোশ্চেন ছোট ছোট করে আনসার দরকার দিবে, কি? কোটেশন ছাড়া উত্তর দিবে, ওতেই ছেলে মেয়ে খুশি। সারা বছর না পড়ে পরীক্ষার আগে পড়ে গেলেই নাকি তারা ফুল কোর্স কমপ্লিট করে দিচ্ছে। বুঝো না? যে পরীক্ষার আগে 2 দিন ছুটি পেলে তোমার ফুল কোর্স, আর সারা বছর পড়নি, তোমার ফুল কোর্স কমপ্লিট করে দিবে। কিভাবে সম্ভব এগুলো? আমরা 6 মাসে অর্ধেকও শেষ করতে পারিনি। আর তারা ফুল কোর্স কমপ্লিট করে দিবে নাকি? তো এই হচ্ছে ব্যাপার। সেটাই। তো পড়াগুলোকে এবছর ঠিক ওই রকম পোয়েট্রিকে ওই অবস্থা করতেছে। তারপর হচ্ছে দ্য মিউজেস হ্যাভ সাডেনলি বিকাম ওভার ফার্টাইল ইন প্রডিউসিং পোয়েটস। মানে অতিরিক্ত ফার্টাইল হয়ে গেছে। হ্যাঁ, মানে যত খুশি পোয়েট তৈরি করতেছে। অ্যান্ড দ্য পোয়েটস হুম দে আর নাও প্রডিউসিং ল্যাক ট্যালেন্ট। দ্য পোয়েটস দ্য পাবলিশ, এই জায়গাটা খেয়াল করছে কেন পোয়েট্রিকে আসলে মানুষ ঘৃণা করতেছে। পোয়েট্রিকে ঘৃণা করার কারণ পোয়েট্রি নিজে না, বরং ওই পোয়েটরা যারা পোয়েট্রিকে নিচে নামিয়েছে। হ্যাঁ, দ্য পোয়েটস নাও পাবলিশিং দেয়ার ওয়ার্কস আর দ্য বাস্টার্ড অফস্প্রিং অফ দ্য মিউজেস। অরিজিনাল মানে সন্তান না, তারা হচ্ছে বাস্টার্ড অফস্প্রিং। ইট ইজ দেয়ার ফর দ্য ওয়ান, তাদেরকে বাস্টার্ড বলছে, খেয়াল করো কিভাবে গালিগালা করেছে যারা পোয়েট্রিকে নিচু করেছে। ইট ইজ দেয়ার ফর দ্য ওয়ান্ট অফ গুড পোয়েট্রি হুইচ হ্যাজ ব্রট পোয়েটস ইন্টু ডিসরেপিউট। দ্য পোয়েটস অফ দ্য প্রেজেন্ট টাইম ডু নট ট্রাই টু এক্সামাইন দেয়ার ওয়ার্ক, দে ডু নট স্টপ টু কনসিডার হোয়াট দে আর ডুইং অ্যান্ড হাউ দে আর ডুইং ইট। বরং তারা লেখে আর পাবলিশ করে নাকি। এখনকার রাইটাররা তো মোটামুটি ওই যে কদিন আগে হলো না যে পুরো মানে কি 21শে বইমেলা কাঁপিয়ে দিল, কে জানো একটা বই লিখে, কাফি নাকি নামে একটা ছেলে আছে না, কাফি, কয়দিন খুব চললো না? হ্যাঁ, ওরা হচ্ছে আধুনিক নুরুজ্জামান যুগের কবি। কাফি। এই যদি এই কবির দশা, আর আমাদের ছেলেমেয়েরা যদি এই কবিকে ফলো করে, তাহলে কবি কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? বলো। কবিও ব্লগার হবে। হুম, কবিও তাহলে ব্লগার হবে হ্যাঁ, ছেলেমেয়েরা। ব্লগার হবে তো। এখন ব্লগারই তো হচ্ছে, কবিতা হচ্ছে না। এখন ব্লগার করলো কি, সে ব্লগিং হিসাবে পরিচিত, হঠাৎ করে 2-4টা কবিতা লিখলো, কি করলে ওর বাজার বিক্রি শুরু হয়ে গেল। হ্যাঁ রে, বই লেখালেখি। হ্যাঁ, ওরা হচ্ছে কবি। আজকে কি লিখছে, তারা বই লিখতেছে। যে আরো কে লিখলো, যে কোন এক, কি যেন নামটা ভুলে গেলাম, ওই যে এক টিচারের সাথে একটা, তৃষা মুস্তাক। হ্যাঁ মুস্তাক, ওরা বই লিখছে না, হলো ওই বই বাজারে বিক্রি হচ্ছে। হায় রে কপাল, কি জিনিস বারে এরকম। যাদের অনেক টাকা তারা কিনে। হ্যাঁ, যে দেখি তোরা কি করছে, আরে বই, আরে কিছু, হ্যাঁ সব করাপ্টেড করে ফেললো পুরো শিক্ষা জগৎটাকে। বুঝতে পারছো? That was in fact they force themselves to write poems even they are not competent to write good poetry. Now poetry cannot be written under compulsion. হ্যাঁ, বলছে পোয়েট্রি এখন মানুষ টাকার জন্য। আবার বই কি করে মানুষজন, কি করে এখন, বইয়ের মোড়ক উন্মোচন করে নাকি? হ্যাঁ, প্রোগ্রাম করে, হয় না?
বই লিখছে, লেখার পর সেটা আবার মোড়ক উন্মোচন করতেছে, আবার বই বিক্রির জন্য মানুষ কি করতেছে, গিফটও দিচ্ছে। আবার দেখি যে বই কিনলে পরে তোমার ইয়া হবে, কুপন পাবা, কুপনে তুমি গিফট পাবা। আরে কপাল, সাহিত্য গিয়ে দাঁড়াইছে কোন জায়গায়, পুরো কমোডিটি। ঠিক আছে স্যার ইভেন ধর্মীয় বইগুলো নিয়ে এইসব কন্টেস্ট চলে। না, সেটা তো বলতেছি যে কোথায় গিয়ে দাঁড়াইছে সব। তাহলে নো ওয়ান ক্যান প্রডিউস গুড পোয়েট্রি বাই ফোর্সিং হিমসেলফ টু রাইট পোয়েট্রি। অতএব জোর করে লিখতেছে টাকা ইনকামের জন্য, আজকে লিখতেছে কালকে পাবলিশ করতেছে। তারা যে বই, একটা বই লিখতেছে 10 বছর টাইম লাগে, সে টাইম তো ওদের নাই, কারণ সামনে বছরই তো আমার আর 2-3টা বই পাবলিশ করতে হবে 21শে বই মেলায়। বুঝো না কি আতা যাতা লিখছে। আমি কয়েকটা ইন্টারেস্ট বোধে কিছু বই কিনেছিলাম, কয়েকটা বই তো পড়া শুরু করে আর পড়তে ভালো লাগে না, সেই পুরোনো বইগুলোই ভালো লাগে পড়তে। মানে কোনো রকম ভাবে বইমেলা আসতেছে, 2-4টা লিখে একদম বই দোকানে ছেড়ে দিব, টাকা বিক্রি হবে। আর যেহেতু ফেসবুকের মাধ্যমে খুব বেশি অ্যাড দেওয়া যায়, বইয়ের জন্য তো এখন অ্যাড দিচ্ছে, অ্যাড হচ্ছে না এরকম, বইয়ের জন্য অ্যাড হয়। বুঝতে আর পেরেছো? অনেক অনেক অ্যাড আছে বইয়ের। হ্যাঁ, তো কি বই লিখছে, সেই বইয়ের কন্টেন্ট কি, কোটিপতি হওয়ার জন্য বই লিখতেছে, আছে না এরকম, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বই লিখতেছে, মানে এইসবই চলতেছে এখন। আর এইসব সাহিত্য টাহিত্য এসবের মধ্যে আর কোয়ালিটির কিছু নেই। বলছে নো ওয়ান ক্যান প্রডিউস গুড পোয়েট্রি বাই ফোর্সিং হিমসেলফ টু রাইট পোয়েট্রি। পোয়েট্রি ইজ সামথিং স্পন্টেনাস। দ্যাট ইজ ওয়াই দ্য লার্নেড মেন অফ অ্যানশিয়েন্ট টাইমস রিগার্ডেড পোয়েট্রি as a divine gift, not as a product of mere human skill. All kinds of knowledge can be acquired by human beings through hard work and toil. সব কিছু হার্ডওয়ার্ক দিয়ে অর্জন করা যেতে পারে, সব নলেজ, বাট নো অ্যামাউন্ট অফ টয়েল হার্ড ওয়ার্ক ক্যান মেক আ ম্যান আ পয়েট। পয়েট বানাতে পারবে কেউ বলো? পয়েট হওয়া কি খুব ইজি? যে সারা রাত ধরে পড়াশোনা করলাম, পরের দিন পয়েন্ট হয়ে গেলাম, এরকম কিছু হবে? বলো। অনেকে তো ইংলিশ গাইড বই লেখাকে সাহিত্যের সাথে মানে তুলনা করতেছে। দেখলাম ইয়াকে লিখতেছে যে সে একটা ইংরেজি গাইড বই লিখে সে সাহিত্যিকদের সাথে কম্পেয়ার করে, যে সাহিত্যিকরা ওর মতো পারে না। বলো, ব্যাপারগুলো এরকম। ইট ইজ আ ওয়েল সেইং দ্যাট হোয়াইল অ্যান ওরাটর ইজ মেড, আ পোয়েট ইজ বর্ন। একজন ওরাটর, একজন রাইটার হতে হয়, কিন্তু পোয়েটরা ইনবর্ন হয়, সবাই হয় না। ইন আদার ওয়ার্ডস, ওয়ান ক্যান রাইট জেনুইন পোয়েট্রি অনলি ইফ ওয়ান হ্যাজ আ ন্যাচারাল গিফট ফর ইট। আরেকটা জিনিস খেয়াল করো তো, আমরা কাদেরকে বেশি স্মরণে রাখি? কোনো ভালো ডাক্তার, প্রশাসক, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে কি আমরা জানি কেউ ছিল এরকম? বলো। যা, তাও আবার যা জানি তা রাইটারদের মাধ্যমে জানি। অ্যারিস্টটলের সময়ে, প্লেটোর সময়ে, হোমারের সময়ে যে ভালো রাজা ছিল, যে ভালো ডাক্তার ছিল, যে ভালো মানে কি বলবো ধনীপতি, কোটিপতি ছিল, ধনী ছিল, হ্যাঁ অনেক শক্তিশালী ছিল, তার কয়জনের নাম আমরা জানি কিনা বলো? বে পর্যন্ত নজরুলের সময়ের, রবীন্দ্রনাথের সময়ের কত বড় লোক মানুষকে আমরা জানি, না স্যার জানি না। কিন্তু তাদেরকে আমরা চিনি। And yet a natural genius for poetry alone is not enough. Just as even the most fertile ground can become more productive by means of manure, in the same way a man with a natural gift for poetry can produce better poetry if he follows the proper procedure. Even a poet needs 3 wings to enable him to soar upwards and create the best kind of poetry. 3টা জিনিস দরকার। কি? These 3 wings are art, imitation and exercise. ইমিটেশন তো অ্যারিস্টটল নিজেই বলছেন যে পোয়েট্রি হচ্ছে কি, আ কাইন্ড অফ ইমিটেশন, তাই না? এটা এক ধরনের আর্ট, এবং সাথে সাথে তোমাকে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, ভালো ভালো লিখতে হবে। তাই বলছে মিনিং, টেকনিক্যাল স্কিল, গুড মডেলস অ্যান্ড প্র্যাকটিস ইন রাইটিং রেসপেক্টিভলি। Thus, even a gifted poet can succeed if he has the necessary technical skill. If he follows the right models, if he gives proper exercise to his talent, the English poets of the present do not much care for the technical rules or for models on which to base their work. কেউ কেয়ার করে না, যে যার মতো করছে। Exercise they certainly provide to their talents, but when they begin at the wrong end, because whereas they should exercise in order to learn, তারা ভুলভাবে শুরু করতেছে। They actually exercise as if they already knew everything. এমনভাবে তারা লিখতেছে মনে হয় তারা সবই জানে। আর এখানে হচ্ছে কি, the result is that the poetry which they produce is not the offspring of true knowledge. The readers feel so confused but a matter of this poetry that they simply lose their way in it. যে তারা তাদের ইন্টারেস্ট হারাচ্ছে, এই কবিরা, এই জনগণরা। তাহলে কি দাঁড়ালো? যে আসলে পোয়েট্রিকে ঘৃণা করার কারণই আছে। কারণটা হলো কি, এই ধরনের ইনফেরিয়র রাইটাররা, পোয়েটরা কি করেছে, পোয়েট্রিকে একদম নিচে নামিয়ে এনেছে, যেটা পড়েই রিডারেরা এখন পোয়েটদেরকে ঘৃণা করছে। যেমন কাফির মতো কবিরা যদি থাকে তাহলে অবশ্যই ঘৃণাই করবে, নাকি? বুঝতে পেরেছো?
তা একজন মানুষের জন্য কি আমরা পুরো প্রফেশনকে দায়ী করতে পারি বলো? হুম। না স্যার। হ্যাঁ, আমরা বাঙালিরা আবার একটু মানে জেনারেলাইজেশন করতে পারি ভালো, মানে একটা জিনিসকে জেনারেলাইজ করে ফেলি খুব তাড়াতাড়ি। একজন টিচার যদি এখন খারাপ কিছু করে, সারা বাংলাদেশের সব টিচার খারাপ। আর একজন টিচার যদি ভালো কিছু করে, তাহলে বাংলাদেশের সব টিচার ভালো। ব্যাপারটা এরকম করে ফেলি হঠাৎ হঠাৎ করে, তাই না? মানে যে যে দোষী তাকে সেই দোষের জায়গায় রাখি না, আমরা সেটাকে জেনারেলাইজ করে ফেলি যে এই জাতটাই খারাপ, এরাই খারাপ, ওরাই খারাপ, এরকম। আর বাঙালি তো একটা হুজুগে জাতি, আমরা যা পাই তা নিয়ে নাচানাচি শুরু করে দিই, ভালো মন্দ বুঝি না। হ্যাঁ, আর এখন তো আরো বেশি মাতাল হয়ে গেছি আমরা, বলা যায়। হ্যাঁ, মাতালে মাতাল, জাতে মাতাল, তালে মাতাল, সব দিকে মাতাল আমরা এখন। আগে না জাতে মাতাল হলো তালে ঠিক থাকে, এখন আমরা তালেও মাতাল। ওকে, বলছে দেখো, অনলি আ ফিউ ইংলিশ পোয়েটস হ্যাভ এনি ওর্থ। বলছে গুড পোয়েট্রি ইজ ট্রুলি স্ক্যান্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে ভালো পোয়েট্রি নেই। যেমন আমরা হিস্ট্রিতে যখন পড়ছিলাম, পোয়েটদের নাম এইচ ভিত্তিক খুব কম পাচ্ছিলাম, তাই না? 2-4 জন, কিন্তু দেখো প্রত্যেকটা এইচ ভিত্তিক। আমরা ইনফেরিয়ার পোয়েটের নাম পাচ্ছিলাম অনেক, কিন্তু ফেমাস বা গুড পোয়েট বা রাইটারের নাম কিন্তু খুব কম পাচ্ছিলাম এইচ ভিত্তিক, 2-4 জনের নাম, তাই না? ঠিক ওই জন্য বলা হচ্ছে যে ইনফেরিয়ার রাইটারের পরিমাণটাই বেশি। There is no doubt that Chaucer wrote an excellent poem called Troilus and Cressida, which is a marvel of clear writing. But even Chaucer suffered from certain limitation. Though he can be forgiven from them in view of the reverence which he commands, there is the Mirror of Magistrates, written jointly by Baldwin and Ferrara. এরাও লিখছে, this work contains many beautiful parts. এছাড়াও the lyrics produced by the Earl of Surrey, তাই না? এটা এলিজাবেথের এই যে not only indicate, দেখো, of the noble birth of the writer, but also indicative of noble mind. Spenser's pastoral poem, The Fair Shepherd's Calendar, has mass poetry in it, is indeed worth reading, even though the use of rustic, barbaric and obsolete words in it is open to objection, কারণ তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন সেগুলো একটু রাস্টিক, বোল্ড টাইপের। অন্যদিকে দ্য গ্রিক পোয়েট Theocritus and the Latin poet Virgil never used such objectionable diction in their pastoral poems, যেটা ইংলিশ পোয়েটরা করছে। There are no other poems in English worth mentioning. এছাড়া আর কোনো পয়েম ভালো নেই বলছেন, হ্যাঁ, though many have been printed. To know the inferior quality of these other poems, we have only to put them into prose and then ask the meaning. বলছে যেগুলো ইনফেরিয়ার পয়েন্টস, ওগুলোকে যদি আমরা একটু প্রোজ করে ফেলি, তারপরে মিনিং করতে যাই, দেখবো যে কোনো মিনিংই আসতেছে না। A prose rendering of these poems would show that they consist only of a confused mass of words which produce only a tinkling sound because of the use of rhyme, but which have no sense in them, মানে যেন কোনো সেন্সই নাই। এবার হচ্ছে দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিটিস অফ প্লেস টাইম ইন ইংলিশ ড্রামা। এবার হচ্ছে ইংলিশ ড্রামার ক্ষেত্রে যে ইয়াগুলো এসেছে, এখানে যে প্রশ্নটা আছে, কি যেন ছিল এখানে প্রশ্নটা, প্রশ্নটা কি ছিল, হারাই ফেলতেছি। প্রশ্নটা হচ্ছে হোয়াট আর সিডনিজ ভিউজ অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামা, হ্যাঁ, আচ্ছা, এটা 2022 এসেছে। বলছে দ্য ইংলিশ ট্র্যাজেডিস। এখানে তাহলে একটু কন্টেম্পোরারি ভিউটা খেয়াল করতে হবে, এটা আরেকটা প্রশ্ন। দেখো তাহলে উপর পর্যন্ত পোয়েট্রি শেষ, এখান থেকে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে এই পর্যন্ত পোয়েট্রি আলোচনা শেষ, এখান থেকে আবার ড্রামা শুরু। The English tragedies and comedies of the present time are justly to be condemned. দেখো ভিউটা কি, because they observe the rules neither of decency nor of technique. তারা না ডিসেন্সি না টেকনিক, কোনো কিছু রুলস মানছে না, এই জন্য তো বন্ধ করা হয়েছিল ড্রামা। ফিলিপ সিডনি কোন সময়ের বলো তো, কোন এজের ইনি? এলিজাবেথেন। হ্যাঁ, দেখো ফিলিপ সিডনি, দেখো এই যে, হ্যাঁ, 1586, ডাইট 1554। 1564 তে এলিজাবেথের কি উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম, তাই না? 1564। তাহলে ফিলিপ সিডনি ওই সময়ের, তার মানে কি ফিলিপ সিডনি যখন ছিলেন তখন শেক্সপিয়ার ছিলেন, শেক্সপিয়ারের কথা তিনি আনছেন এখানে? না স্যার, শেক্সপিয়ারকে তো পোয়েট হিসাবে মানুষ কম চিনত, উনি তো ড্রামাটিস্ট না। দেখো তাহলে সেই সময়ে তিনি ওগুলো বলেছেন। দেখো যে গর্ভডাক ছিল, হ্যাঁ, ফার্স্ট কি গর্ভডাক কি জানো কি ছিল? এটা ফার্স্ট ট্র্যাজেডি। ফার্স্ট ট্র্যাজেডি, হ্যাঁ। তাই বলছে দেখো, দ্য প্লে কল্ড গর্ভডাক রিটেন বাই স্যাকভিল অ্যান্ড নর্টন ইজ হাউএভার অ্যান এক্সেপশন। এটা হচ্ছে ভালো, হ্যাঁ, দ্য ফুল অফ স্টেটলি স্পিচেস অ্যান্ড ওয়েল সাউন্ডিং ফ্রেজ বাই ভার্চু অফ দিস কোয়ালিটিস গর্ভডাক ইকুয়ালস দ্য প্লেস অফ সেনেকা ইন পয়েন্ট অফ স্টাইল
and it is at the same time full of that noble moral teaching which is the mark of true poetry. Indeed this play offer that delightful teaching which is the real aim of poetry. যেটা আসলে পোয়েট্রির যে উদ্দেশ্য ছিল সেটা এই ড্রামার মাধ্যম দিয়ে পাওয়া যাচ্ছে। And yet this play is so defective in its subordinate parts that it cannot be recommended as a good model to the writers of tragedy. তিনি এটাকে আবার গুড মডেল বলতে অস্বীকার করছেন। দ্য প্লে ইজ ফল্টি ফর ইনস্ট্যান্স ইন ভায়োলেটিং দ্য ইউনিটিস অফ বোথ প্লেস অ্যান্ড টাইম, কারণ তিনি গ্রিক রাইটারদের যে ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস এটা মেনটেন করেনি। আমরা তো জানি যে অধিকাংশ এলিজাবেথান রাইটার এরা কিন্তু কোনো ইউনিটি মানেনি, গ্রিক রাইটারদের যে 3 ইউনিটিস ছিল, তাই না? এটাকে কিন্তু একটা ফল্ট বলা হচ্ছে। তাহলে 3 ইউনিটি কি বলতো আরেকবার? প্লেস, ইউনিট অফ টাইম, ইউনিট অফ প্লেস, ইউনিট অফ অ্যাকশন, তাই তো? ইউনিটি অফ অ্যাকশন, যেটা আমরা পোয়েট্রি থেকে পড়ে আসলাম, তাই না? এই যে পোয়েটিক্স থেকে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, তোমরা এই বইটা পড়ার পর তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে এখানে কি কি প্রশ্ন থাকতে পারে। তো তোমরা শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো যদি একবার দেখো, তোমাদের মাথায় কিন্তু অটোমেটিক সেটআপ হয়ে গেছে যে এই কোশ্চেনগুলো আসতে পারে, বা এই হচ্ছে কোশ্চেন, সেটা শর্টে হোক আর ব্রডে হোক। আর ব্রিফে তো কিছু কিছু কোশ্চেনের বিষয়ে এমনি বুঝতে পারছো। তাহলে দেখো, হুইচ আর নেসেসারি রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাকশন রিপ্রেজেন্ট ইন আ প্লে। অ্যারিস্টটল রেড ডাউন দ্য রুলস, ওই যে অ্যারিস্টটল বলছে না, দ্যাট দিস unities should be observed in the writing of a tragic play. Common sense and also demands that these unities should be observed. Common sense ও বলতেছে এগুলো দরকার, কিন্তু এরা মানেনি। The stage should always represent one place. Stage represent one place হতে হবে। The maximum time of the duration of the action of the play should not exceed 1 day, তাই না? 24 ঘন্টার মধ্যে। But the action of the play গর্ভডাক covers many days and it takes us too many places which have to be artificially imagined by us. If such is the case in an excellent play like গর্ভডাক, তাহলে গর্ভডাকের মতো এরকম এক্সেলেন্ট প্লেয়ারও যদি এই অবস্থা হয়, হাউ মাচ মোর অ্যাবসার্ড উড বি দ্য চেঞ্জেস অফ প্লেস ইন প্লেস হুইচ টেকস আস টু এশিয়া অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড টু আফ্রিকা অন দ্য আদার। তাহলে ড্রামাতে যদি এখন আফ্রিকা এশিয়াতে আমাদের দৌড়ায় নিয়ে বেড়াই, তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। দ্য চেঞ্জেস অফ প্লেস ইন ইংলিশ প্লেস অফ দ্য প্রেজেন্ট টাইম আর সো মেনি দ্যাট দ্য অ্যাক্টর হ্যাজ হিমসেলফ টু ইনফর্ম দ্য অডিয়েন্স হোয়ার হি ইজ অ্যাট আ পার্টিকুলার টাইম ইন দ্য কোর্স অফ আ প্লে। মানে অ্যাক্টরকে নিজেকেই বলতে হচ্ছে তার ডায়লগের মাধ্যম দিয়ে যে আমি এখন আফ্রিকাতে, ঠিক আছে? তো আবার আরেকজন এসে বলতেছে আমি এখন আমেরিকাতে, বুঝতে পারছো? এইভাবে যদি বলে তাহলে কি এনজয় করা যাবে? তুমি তো কনফিউজড হয়ে যাবা। তাহলে বারবার তাকে প্লেসের কথা বলতে হবে। At one time we see a group of ladies on the stage gathering flower. We have to imagine the stage to be a garden. Soon we hear news of a shipwreck in the same time, same place. Then we have to believe that there is a rock on the stage and a ship has found against that rock. মানে আমাদেরকে ইমাজিন করতে হয় মাত্র। The next moment we witness a horrible monster throwing out fire and smoke. Then we must imagine the stage to be a cave from which that monster has come out. মানে বারবার আমাকে ইমাজিনেশনে চেঞ্জ করে নিতে হচ্ছে, স্টেজটাকে বারবার বিভিন্ন প্লেস হিসেবে মানতে হচ্ছে। কিন্তু গ্রিসে, তাই তো, বা গ্রিক রাইটিংসে এটা মেনটেন করতে হতো না। মানে আমাকে একটা জানতে হতো যেটা হচ্ছে প্যালেস, যেমন ইডিপাসে আমরা পড়েছিলাম, তাই না? যে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে ইডিপাসের রয়্যাল প্যালেস। আমাদেরকে বারবার চেঞ্জ করতে হচ্ছে না, যেটা একবার ওইটা, এটা আমেরিকা, এটা ইংল্যান্ড, এটা কেভ, তাই তো, এটা হচ্ছে সমুদ্র, ওটা হচ্ছে তোমার গার্ডেন, এভাবে আমাদের মনে করতে হচ্ছে না। Then a few soldiers rush to the stage carrying swords, মনে করতে পারে যুদ্ধক্ষেত্র, and shields. Then we have to imagine that the stage is a battlefield. So far the unity of time is concerned, it too is violated in English plays. তারা টাইম অফ, মানে কি বলবো, এই যে ইউনিটি অফ টাইমও তারা ভায়োলেট করেছে। অফ দ্য প্রেজেন্ট টাইম ইজ আ গ্ল্যারিং ম্যানার, বিশেষ করে শেক্সপিয়ার তো করেছে। আমরা এই যে প্রিফেস টু শেক্সপিয়ার আছে না, ওখানে এগুলো পাবো। We witness at the beginning a young prince falling in love with a princess. The lovers experience many obstacles, but soon they get married, and the princess gives birth to a handsome child. The child gets lost, but he grows up and falls in love. এরকমই ড্রামা, জাস্ট চলতেছে। হ্যাঁ, he is then ready to marry and produce a child of his own. এভাবে তার জন্ম দেওয়া, মৃত্যু, মানে বিয়ে করা আর জন্ম দেওয়া। All these events are shown to us as happening during the 2 hours. আর এটা ঘটছে 2 ঘন্টার মধ্যে, which we spend in the theater. তাহলে কি ইউনিটি অফ টাইম কি মেনটেন হলো? বলো। মোটামুটি যে ছোট বাচ্চা হিসেবে ড্রামা শুরু করছিল সে এখন দাদু হয়ে গেছে, বুঝো না? তাহলে কি হবে বলো? নাটক। হ্যাঁ, ঠিক ইডিপাসে কিন্তু আমরা দেখেছি ইডিপাস যেখানে আছে তাদের বয়স সেখানেই আছে, কোনোভাবে চেঞ্জ হয়নি। আর এখানে সে একজন প্রথমে প্রেমে পড়লো, বিয়ে করলো, সন্তান হলো, সে আবার বড় হলো, বিয়ে করলো, প্রেমে পড়লো, তারও সন্তান হলো। এ তো ড্রামা শেষই হবে না, চলতেই তো থাকবে। স্যার ইডিপাসেও তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, জেনারেশন চেঞ্জ হয়েছে নাকি?
আচ্ছা, হুইচ স্পেন্ড ইন দ্য থিয়েটার। স্যার আমি বলছিলাম যে হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। ওই যে ইডিপাসেও তো চেঞ্জ হয়েছে, মানে কোথায়? ছোট বাচ্চা দেখাইছিল একবার, পরে আবার বড় হয়ে গেছে। না কিন্তু ওটা কি ইয়াতে দেখানো হয়েছিল, স্টেজে কি দেখানো হয়েছে? না স্যার, ওটা তো কোরাসরা সং করছে, কোরাস সং ছিল। ওটা তো ডায়লগে, ওটা তো ডায়লগের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু স্টেজে কি চেঞ্জ হয়েছে বলো? নো স্যার। ওটা যেটা বলতেছে সেটা হলো স্টেজেই পরিবর্তন হবে না, স্টেজ এক জায়গায় থাকবে, প্লেস এক জায়গায় হবে, এবং টাইম তো টাইম এক জায়গায় হবে, এবং কাহিনীটা এক জায়গায় হবে। ঠিক আছে, তো অ্যাকশন, টাইম অ্যান্ড প্লেস এক জায়গাতেই হবে, একই সময়ে হবে, কোনো রকম চেঞ্জ হবে না, কিন্তু ডায়ালগের মাধ্যমে আসবে তোমার পিছনের বা ভবিষ্যতের কথাগুলো, এটা ডায়ালগের মাধ্যমে। হুম, ওকে। তাই বলছে দিস কাইন্ড অফ কি অ্যাবসার্ডিটি ইজ নট টু বি ফাউন্ড ইন অ্যানশিয়েন্ট ড্রামাস, এইগুলো কখনো অ্যানশিয়েন্ট ড্রামাতে পাওয়া যায়নি। অফকোর্স দ্য ইউনিটি অফ টাইম অর প্লেস ইজ নট স্ট্রিক্টলি অবজার্ভ ইন সাম অফ দ্য অ্যানশিয়েন্ট প্লেস, কিছু কিছু প্লেতে হয়তো এরকম ইয়া করা হয়নি, যেমন ফর ইনস্ট্যান্স দ্য ইউনাক অফ টেরেন্সের যে ইউনাক নামে যে ড্রামাটা আছে, দ্য ডিউরেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য প্লেস 2 days, বাট ইজ সার্টেনলি নট 20 years অ্যাজ ইন দ্য কেস হুইচ উই হ্যাভ কনসিডার অ্যাবভ, যেটা আমাদের এখানে হয়, তাই না? Beside this particular play by Terence was to be performed on 2 consecutive days, 2 দিনে পারফর্ম করতে হতো, and therefore no harm was done by presenting the duration of the time as 2 days. তাই তো দেখো, Plautus to violated the unity of time in one of his plays, but the English dramatist should not take that as an example to be followed, but as an example to be avoided. However, it may now be asked how an English dramatist should write a play having a story which extends over a long time and events of which occur at different time of places, যেমন শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট আছে, তাই না? ওটা এক জায়গাতে হচ্ছে। তারপর হচ্ছে তোমার বিশেষ করে তোমার কমেডি আছে, যে আমরা যেটা বললাম মার্চেন্ট অফ ভেনিস, হ্যাঁ, ম্যাকবেথ, এগুলো কি ইউনিটি অফ টাইম প্লেস ম্যানার কোন অ্যাকশন কোনোটা মেনটেন করা হয়েছে বলো তো? কোনোটা মেনটেন করা হয়নি। অতএব দ্য আনসার টু দিস কোশ্চেন ইজ নট দ্যাট ড্রামা হ্যাজ টু বি অবেড দ্য লজ অফ পোয়েট্রি অ্যান্ড নট অফ হিস্ট্রি। The events of history extend over a long period of time and they occur at many different places, but a dramatist must not follow the method of history. History method যেন ড্রামাতে ফলো না করা হয়। Either the dramatist should invent his own story for a play, or if he is dealing with a piece of history, he should take liberties with his historical materials and mold it so as to comply with the laws of drama, which require the observance of unities of time and place. এগুলো অবজার্ভ করতে হবে। The place in it cannot be changed from one continent to another unless the dramatist owns a magic horse which can carry the audience from Peru to দেখো কি কালিকাট, মানে ইন্ডিয়াতে, পেরু থেকে ইন্ডিয়াতে নিয়ে যাবে। To solve the problem, the ancient dramatists adopted a device which can be adopted by the present English dramatists also. Several incidents which had taken place long time before and at different places were often narrated to the audience by a character, এটা narrate করা যেতে পারে, who play the role of a mere messenger. This is better method of depicting the change of place and a longer duration of time. Furthermore, if a dramatist wishes to present some historical action, যদি হিস্ট্রিক্যাল অ্যাকশনকে প্রেজেন্ট করতে হয়, হি শুড নট বিগিন অ্যাট দ্য ভেরি বিগিনিং, তাকে শুরু থেকে শুরু করা উচিত না, মাঝখান থেকে শুরু করতে হবে আর ডায়ালগের মধ্যে বলতে হবে, তাই না? শুড কাম ডিরেক্টলি টু দ্য মেইন পয়েন্ট অফ দ্য অ্যাকশন হুইচ ইজ টু বি প্রেজেন্টেড ইন দ্য প্লে। দেয়ার ইজ ফর ইনস্ট্যান্স দ্য স্টোরি অফ ইয়ং পলিডোরাস, দ্য ট্র্যাজেডি রাইটার্স অফ দ্য প্রেজেন্ট টাইম উড শিওরলি বিগিন উইথ দ্য বার্থ অফ পলিডোরাস, মানে এখনকার হলে তারা ওই জন্ম থেকে শুরু করতো এবং তারপরে টানতে টানতে গল্পটাকে সামনের দিকে নিয়ে যেত। দেন ক্যারি দ্য স্টোরি ফরওয়ার্ড, দ্য এক্সটেন্ডিং দ্য অ্যাকশন অফ দ্য প্লে ওভার ম্যান। তাহলে ইডিপাসে যদি হতো তাহলে আমাদের ড্রামাটিস্টরা কি করতে পার বলো তো? ইডিপাসের জন্ম থেকে শুরু করতো নাকি? জন্ম দিত, পাহাড়ে নিয়ে যেত, ফেলতো, সবই মনে স্টেজে দেখাতো। কিন্তু ওরা কি স্টেজে দেখিয়েছে? স্টেজে তো দেখায়নি, কিন্তু গল্পটা কি আমাদের কাছে ইনকমপ্লিট লাগতেছে বলো তো? বলো, স্টোরিটা কি কমপ্লিট না? কিন্তু আমাদের কাছে পুরোটাই চলে এসেছে জাস্ট ইয়ার মাধ্যমে, মেসেঞ্জার, কোরাস, এগুলোর মাধ্যম দিয়ে। But Euripides, in dealing with this theme in his play Hecuba, begins at the central point, leaving the antecedent to be described to the audience by the ghost of Polydorus who had been murdered. দেখো, একটা গোস্ট ক্রিয়েট করেছে, যে গোস্ট এসে তার আগের কাহিনীগুলো বলে দিচ্ছে। তো আজকে একটু আমাকে রাখতে হচ্ছে দ্য মিংলিং অফ দ্য কমিক এলিমেন্টস উইথ ট্র্যাজেডি, এটা একটা ফল্ট, যেটা শেক্সপিয়ারের জন্য আবার এটাকে বলা হচ্ছে কি ফল্ট না বলে বলা হচ্ছে কি বলো তো? প্রিফেস টু শেক্সপিয়ারে পাবো, এটাকে বলা হবে কি একটা কোয়ালিটি, একটা ভার্চু। আচ্ছা, আমরা আজকে শেষ করতে পারলাম না, আগামী দিন শেষ হবে না মোটামুটি, যেহেতু আর 10টা চ্যাপ্টার আছে। আগামী দিন, আজ কি বার? বুধবার।
আচ্ছা, আগামীকাল সন্ধ্যায় কি তোমরা ক্লাস করতে পারবা 7টার সময়? বলো তো। জি স্যার, পারবো, সমস্যা নেই। আচ্ছা, স্যার তাহলে আগামী দিন আমরা শেষ করে ফেলবো, হ্যাঁ, মানে একটু এটা শেষ করে ফেলতে হবে। আর তোমরা একটু পিছনের কোশ্চেনগুলো একটু স্টাডি করবা, এটার উপরে কি কি কোশ্চেন এসেছে, তাহলে তোমরা অটোমেটিক ধরে ফেলতে পারবা। আর দয়া করে আমি যখন পড়াচ্ছি তারপরে তোমরা একটু রিডিং দিও, তাহলে সেন্সটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হুম। আচ্ছা, তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।